আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি চলে এসেছি আজকের কোশ্চেনে। আমি যেটা দেখলাম, আমি তোমাদেরকে আগেও বলি, আমি সবসময় ভুলগুলো তুলে ধরি। তো আজকে বেশি না, আজকের কোশ্চেনের অ্যান্সার সবার আমি ঠিক দেখছি, বেসিক 4টা জায়গায় ভুল দেখছি, বুঝলা? ধরো ইউটিউবে যতগুলো সলিউশন আছে, ফেসবুকে যতগুলো সলিউশন আছে, আমি 4টা জায়গায় খুব বড় বড় 4টা ভুল দেখছি। এই 4টা ভুল আমি ক্লিয়ার করব তোমাদের, এটা হচ্ছে প্রথম কাজ। এই 4টা জিনিস আমি ক্লিয়ার করব। তো ঠিক আছে, আর 30 সেকেন্ড আমরা মোটামুটি শুরু করে দিই। টিপগুলোতে, কলেজের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, তাহলে সবাই হয়তো দেখতে পারবে। আর আজকের কোশ্চেনে আমি যেটা দেখলাম, আমি তোমাদেরকে আগেও বলি, আমি সবসময় ভুলগুলো তুলে ধরি। তো আজকে বেশি না, আজকের কোশ্চেনের অ্যান্সার সবার আমি ঠিক দেখছি, বেসিক 4টা জায়গায় ভুল দেখছি, বুঝলা? ধরো ইউটিউবে যতগুলো সলিউশন আছে, ফেসবুকে যতগুলো সলিউশন আছে, আমি 4টা জায়গায় খুব বড় বড় 4টা ভুল দেখছি। এই 4টা ভুল আমি ক্লিয়ার করব তোমাদের, এটা হচ্ছে প্রথম কাজ। এই 4টা জিনিস আমি ক্লিয়ার করব। তো ঠিক আছে, আর 30 সেকেন্ড আমরা মোটামুটি শুরু করে দিই। ঠিক আছে, তোমরা শেয়ার করে দাও, আমরা শুরু করে দেবো এখনই। ওকে, তাহলে তোমরা মোটামুটি সবাই দেখতে পাচ্ছ। ভেরি গুড, ফ্যান্টাস্টিক। তাহলে আমরা শুরু করি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। আজকে আমরা যেই বেসিকটা শিখবো, খেয়াল করো, আমাদের বেসিকটা হচ্ছে কিসের? আমাদের বেসিকটা হচ্ছে নততল সম্পর্কিত। ঠিক আছে, নততল, নততল, নততলের বেসিকটা আমাদেরকে ভালো করে শিখতে হবে। তাহলে আমরা প্রথমে যে জিনিসটা বিবেচনা করে নিব, আমি তোমাদেরকে আমার ইউটিউবেও এর আগেও তোমরা অনেকেই জানো যে আমরা একটা ভেক্টরকে যদি ভাগ করি, ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু অসংখ্য ভাগে ভাগ করতে পারি। ভালো করে খেয়াল করে দেখো, দেখো একটা জিনিস একটু খেয়াল করি, আমরা একবারে বেসিক লেভেল থেকে আগাই। ধরো এটা একটা 100 নিউটনের বল, আমি এই বলটাকে কিন্তু চাইলে কোটিটা ভাগে ভাগ করতে পারি। ভালো করে খেয়াল করো, কোটিটা ভাগ আমি তোমাদেরকে এর আগের ক্লাসে দেখাইছিলাম, এর আগে একবার, যে আমি যদি মনে করি আমি এই ভেক্টরটাকে একটা এই ভাগে ভাঙবো, একটা এই অংশে ভাঙবো, একটা এই অংশে ভাঙবো, একটা এই অংশে ভাঙবো, একটা এই অংশে ভাঙবো, এরকম অসংখ্য অংশ মিলায়ে আমি এই ভেক্টরটাকে ভাঙতে পারি। এটা কিন্তু পসিবল। আবার আরও মজার ঘটনা কি, ভালো করে খেয়াল করো, একটা ভেক্টরকে অসংখ্য ইনফিনিটি উপাংশে ভাগ করা যায়। ভালো করে খেয়াল করো, উপাংশে ভাগ করা যায় কয়টা? অসংখ্য। আবার যে কোনো একটা ভেক্টরকে, এই ভেক্টরটা যদি দ্বিমাত্রিক হয় তাহলে একে 2টা লম্বাংশে ভাগ করা যায়। যদি এটা ত্রিমাত্রিক হয় একে 3টা লম্বাংশে ভাগ করা যায়। ভালো করে মাথার মধ্যে ঢুকায় নিয়ে জিনিসটা দেখো, একটা ভেক্টর রাশি, ভেক্টরটা যদি 2D একটা ভেক্টর হয়, একটা যদি 2D ভেক্টর হয়, একে 2টি লম্বাংশে ভাগ করা যায়, একে 2টি লম্বাংশে ভাগ করা যায়। এবং যদি কোনো একটা ভেক্টর 3D ভেক্টর হয়, একে 3টি লম্বাংশে ভাগ করা যায়। ঠিক আছে, এই জিনিসটা আমাদের মাথার মধ্যে আগে ঢুকাই নিতে হবে। ঠিক আছে, 2D ভেক্টরকে 2টি লম্বাংশে ভাগ করা যায়, 3D ভেক্টরকে 3টি লম্বাংশে ভাগ করা যায়। ভালো করে। এবং আরেকটা জিনিস খেয়াল করি, আমি যদি 100 নিউটন বল থেকে ধরো এতগুলো ভেক্টর বাইর করলাম, এই 100 নিউটন কিন্তু আর বেঁচে নাই, এ কিন্তু মরে গেছে, এ কিন্তু টাটা বাই বাই। এই সবগুলো ভেক্টর মিলে এটাই প্রকাশ করে। ঠিক আছে, এই আর নাই, এ টাটা বাই বাই, এ আউট হয়ে গেছে, আর এই সবগুলা মিলে একে প্রকাশ করে। ওকে, এইটুকুটাকে আমরা বেসিকলি মাথার মধ্যে ঢুকাইনি। এবার আমরা আমাদের আসল খেলাধুলা শুরু করবো। ওকে, রেডি? তাহলে আমরা এইটুকুটা থেকে আমরা আমাদের আসল খেলাধুলা শুরু করি। দেখো, তো আমাদের খেলাধুলা খুব সহজ ছিল। সাপোজ এটা একটা আমার নর্মাল প্লেন, খেয়াল করো, তো নর্মাল একটা প্লেন, এই প্লেনটা এই তলটাকে আমি জাস্ট 30 ডিগ্রি বা একটা আলফা কোণে উপরে ছেড়ে দিলাম। খেয়াল করো, তাহলে এই ধরো একটা নততল। নততলটা কেমন? ওই যে যাদের বাসায় দেখবা বাবা মোটরসাইকেল চালায় বা গাড়ি অনেক সময় গ্যারেজে ঢুকে, একটা জিনিস খেয়াল করবা, সব সময় কি হয়, এরকম একটা কার্ভ সারফেস থাকে। খেয়াল করে দেখো, আমি একটু দেখাই, খেয়াল করে দেখবে, এরকম একটা কার্ভ সারফেস থাকে, এরকম বেঁকা পথে গাড়িটা উপরের দিকে ওঠে। কখনো কিন্তু দেখবা না এরকম খাড়া আছে, গাড়ি এরকম করে উপরে উঠতেছে, ওই যে সুপারম্যান স্পাইডারম্যানের মতো কখনো এরকম এরকম করে গাড়ি উঠে না, গাড়ি উঠে এরকম নত জিনিসে। তো এই কোশ্চেনটা করার তাৎপর্যই এটা আসলে। তো ভালো করে আমরা খেয়াল করি, দেখো, তলটা যখন নত হয়, ধরো এখানে আমার একটা বস্তু আছে, খেয়াল করো, এখানে একটা বস্তু আছে, তো বস্তুটার ভর সাপোজ m। ঠিক আছে, তো দুইটা জিনিস আমরা সব সময় মনে রাখবো অঙ্ক করার জন্য, তোমরা সবাই জানো, এটা নিয়ে বেশি টাইম আমি নষ্ট করব না। 1 নাম্বার জিনিস হচ্ছে ওজন ভূমির উপর লম্ব। কার উপর লম্ব? ভূমির ওপর লম্ব। ভালো করে খেয়াল করো, ওজন হবে ভূমির উপর লম্ব। আর 2 নাম্বার জিনিস কি? প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল, এটা কার উপর লম্ব হবে? কার উপর লম্ব? এটা হচ্ছে তলের উপর লম্ব, তলের ওপর
লম্ব। এই দুইটা জিনিস আগে আমাদেরকে মাথার মধ্যে ঢুকায় নিতে হবে, ঠিক আছে, নাইলে কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে যাব, ঠিক আছে। ওজন হবে ভূমির উপর লম্ব আর প্রতিক্রিয়া বল হবে তলের উপর লম্ব। এই দুইটা জিনিস আগে মাথার মধ্যে গেঁথে নিতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখো তাহলে এই যে বস্তুটা, প্রথমে যদি আমি নর্মাল টানাটানি পরের কথা, এই বস্তুটা এই জায়গায় আছে, একটা সূক্ষ্ম টাইমে গ্রাফ আঁকি, তাহলে এর উপরে ওজন ঠিক খাড়া নিচের দিকে কাজ করবে আর প্রতিক্রিয়া বল কাজ করবে তলের উপর লম্ব, মানে ভালো করে খেয়াল করো এই জায়গাটার উপর লম্ব খেয়াল করবে, ভালো করে খেয়াল করো। প্রতিক্রিয়া বল কার উপরে কাজ করবে? তলের উপরে কাজ করবে। এইটা এই যে এই জায়গাটা হচ্ছে প্রতিক্রিয়া বলের লম্ব আর এই জায়গাটা হচ্ছে ওজনের লম্ব, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। এবার 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 একটা জিনিস খেয়াল করি, এই জিনিসটাই যদি এরকম হতো, খেয়াল করো, যদি এরকম হতো, ধরো বস্তুটা এখানে আছে, তাহলে কি হতো খেয়াল করো, এই ওজন আবার নিচের দিকে কাজ করতো mg, প্রতিক্রিয়া বল আবার ঠিক অপোজিট দিকে কাজ করতো, এই হলো r। এবার মজার জিনিস খেয়াল করো, প্রতিক্রিয়া বল r এবং ওজনের মধ্যবর্তী কোণ হতো অবশ্যই 180 ডিগ্রি, ঠিক আছে। এবার আমাকে বলো তো ভাইয়ারা, এই কোণটা যদি আলফা হয়, ভালো করে খেয়াল করো, এই কোণটা যদি আলফা হয়, আমাকে বলো তো ভাইয়ারা এবং আপুরা, এই কোণটা কত? তাড়াতাড়ি কমেন্ট করো তো, এই কোণটা কত? কমেন্টে লেখো এই কোণটা কত, দেখি এইটুকুটা বেসিক থেকে বলো তো এই কোণটা কত। তাড়াতাড়ি দেখি তোমরা কয়জন উত্তর দিতে পারো, দেখি এই কোণটা কত বলো তো, দেখি কে সবার আগে উত্তর দিতে পারে। এই কোণটা কত, ঠিক আছে, এই এই প্রতিক্রিয়ার সাথে এই কোণটা কত, দেখি কে সবার আগে উত্তর দিতে পারে, দেখি দেখি দেখি। মামুন, আমরা 4D কেন পড়ি না? 4D এর আরেকটা ডাইমেনশন টাইম, তুমি টাইম নিয়ে কি চিন্তা করবা রে ভাই, টাইম দেখতে পাও তুমি, সেই জন্য আমরা করি না। আচ্ছা, মামুন বলতেছে a - 180 ডিগ্রি, a - 180 ডিগ্রি, এটা আবার কেমন উত্তর রে ভাই? উত্তর হইল না তো, দেখি দেখি। তারপরে কে উত্তর দিয়েছো? তামিমা আজাদ বলেছো 90 প্লাস আলফা, মেহেদি হাসান বলেছো 90 উত্তর হবে না, 90 প্লাস আলফা হতে পারে, আলফা -180 ডিগ্রি, সেটাও কিন্তু হলো না। আচ্ছা, উত্তর তোমাদেরকে দিয়ে দেওয়াবো, ঠিক আছে, আমি দেখো উত্তর তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, আগে উত্তর দিচ্ছি না। ফিল করো, একটা জিনিস ফিল করতে হবে আমাদেরকে, ঠিক আছে। ফিলিংসটা হচ্ছে এরকম, এই যে প্রতিক্রিয়া বল আছে না, প্রতিক্রিয়া বল, এই প্রতিক্রিয়া বলটা হচ্ছে তলের উপর লম্ব। কেমন লম্ব? তলের সাথে ওকে সুপার গ্লু দিয়ে আটকায় দেওয়া থাকে। যেমন দেখো এরকম, এই যে খেয়াল করো, এটা যদি আমার একটা তল হয়, এই যে এই লাঠিটা দেখো তলের উপর একবারে সুপার গ্লু দিয়ে লাগাই দিছে, দ্যাটস কল প্রতিক্রিয়া বল। অল দ্য টাইম তলের উপর লম্ব হবে, তুমি যেমনই করো না কেন তলের উপর লম্ব হবে, খেয়াল করো। এবার আমি এই জায়গাতে এটা বসাই, খেয়াল করো, এই যে এই জায়গাতে যদি এটা বসাই, খেয়াল করো, এই যে প্রতিক্রিয়া বল, এই যে আমার প্রতিক্রিয়া বল, ভালো করে লক্ষ্য করো, এইটা আমার প্রতিক্রিয়া বল, এইটা আমার প্রতিক্রিয়া বল, ভালো করে লক্ষ্য করো। এবার এই জিনিসটাই মনে করো আগে এখানে ছিল, মানে মনে করো আগে এখানে ছিল, আমি কি করলাম, এটাকে আলফা ডিগ্রি করে উপরে চাললাম, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। তাহলে আগে কিন্তু ঘটনাটা এরকম ছিল, খেয়াল করে দেখো, এই যে আর, এই আর এর লাইনটা এমন ভাবে ছিল, উপরের দিকেও আর, এই যে নিচের দিকে কিন্তু এমজি, খেয়াল করো, এটা একটা 180 ডিগ্রি কোণে ছিল, তাই না? তাহলে আমি যদি এখানে একটা ডটেড লাইন চিন্তা করি, খেয়াল করো, এই যে এটা তো আর আমার আর ছিল, এখানে কিন্তু ডটেড লাইন, এটাই ছিল আগের এই লাইনটা, এই যে এমজি, এই লাইনটা এরকম ভাবে ছিল, ভালো করে খেয়াল করো, এই লাইনটা এরকম করে ছিল। এখন ঘটনাটা কি হলো খেয়াল করো, এটাকে তুমি ঠিক যত ডিগ্রি কোণে উপরে চাড়বা, এই জায়গাটা কিন্তু সুপার গ্লু দিয়ে লাগানো, এ কিন্তু এখান থেকে নড়তে পারবে না। তাহলে কি হবে, একে যত ডিগ্রি কোণে বাঁকাবা আলটিমেটলি এই কোণটাও ঠিক ততখানি হবে, ভালো করে খেয়াল করো। এটা এখানে ছিল, তো এই লাইনটাকে আমি বাড়াই দিই, খেয়াল করো, এই লাইনটাকে যদি বাড়াই দিই, খেয়াল করো, আমি এই জিনিসটাকে ঠিক যত ডিগ্রি কোণে ঘুরাবো, খেয়াল করো, দেখো এইটাকে যত ডিগ্রি চাড়বো, এই জিনিসটাও এই কালোটা থেকে সবুজটা নীলটা ঠিক তত ডিগ্রি দেখবে। আবার খেয়াল করো, আমি এইটাকে ঠিক যত ডিগ্রি বেঁকাবো, এই লাইনটাও ঠিক তত ডিগ্রি দেখবে। আবার খেয়াল করো, দেখো এখানে ছিল, তখন এই লাইনটা আর এই কালো লাইনটা একই, আরেকবার আস্তে করে, এই লাইনটা আর কালো লাইনটা একই, এটাকে ঠিক যত ডিগ্রি বেঁকালাম, এই কালো লাইনটা নীল লাইনটার উপরে হয়ে গেল, কিন্তু কত ডিগ্রি, এই যে নিচের এই অ্যাঙ্গেলটা সমান। তার মানে এটা কি, এই কোণটা যদি আলফা হয়, এই কোণটাও আলফা, তাহলে এই কোণটাও হবে আলফা, দ্যাটস দ্য কেস। তাহলে এই গোটাটা যদি 180 ডিগ্রি হয়, আমার এই কাঙ্ক্ষিত কোণটা হবে 180 মাইনাস আলফা। এটাই ছিল কোশ্চেনের উত্তর, ঠিক আছে।
180 মাইনাস আলফা। কয়েকজন উত্তর ঠিক দিছো, আমি খেয়াল করে দেখেছি। তাহলে এটা হচ্ছে উত্তর। আমি কিন্তু এটা চাইলে অন্যভাবেও প্রমাণ করা যায়। আমি কি করেছি, আমি যে জিনিসটা এখানে উল্লেখ করেছি, জিনিসটা কি ভালো করে খেয়াল করো। আমি ম্যাথমেটিক্যালি না বুঝিয়ে তোমাদেরকে ফিল করানোর চেষ্টা করলাম। ভালো করে ফিল করে দেখো, এই জিনিসটা ঠিক সুপার গ্লু দিয়ে আটকানো, একবারে সুপার গ্লু, প্রতিক্রিয়া বল এই সুপার গ্লু দিয়ে তলের সাথে আটকানো থাকে। ঠিক এটাকে তুমি যতখানি চারবা, ভালো করে খেয়াল করো, এটাকে তুমি ঠিক যতখানি চারবা ঠিক ততখানি তোমার প্রতিক্রিয়া বলটা ঘটবে। এই অ্যাঙ্গেলটা যতখানি হবে, ঠিক ফিল করে এই অ্যাঙ্গেলটা ততখানি হবে, এই অ্যাঙ্গেলটাই এই অ্যাঙ্গেলের সমান হবে। ঠিক আছে, তো দেখি আমাদের সাথে জুয়েল ভাইও আছে, দেখে খুব ভালো লাগলো ভাই, অসংখ্য ধন্যবাদ। তো আমরা চলে আসি, দেখো আমাদের ফিলিংসে। তার মানে দেখো আমরা শিখে ফেললাম এই অ্যাঙ্গেলটা না 180 ডিগ্রি মাইনাস আলফা হবে। তো এটা আপাতত আমার দরকার নাই। আমার কি দরকার? আমার দরকার হচ্ছে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এই অ্যাঙ্গেলটাও হবে আলফা। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা আলফা হলে এবার আমাদের খেলা, ভালো করে খেয়াল করো। তো এইটা কিন্তু ছিল আমার এমজি, ভালো করে খেয়াল করো। আগের অঙ্কে আমি কি করলাম, তোমাদেরকে শিখাইলাম একটা ভেক্টরকে আমরা ভাঙতে পারি, অনেক অবস্থায় ভাঙতে পারি। চাইলে ওকে আমরা লম্বালম্বি ভাঙতে পারি, অনেকভাবে ভাঙতে পারি। তো আমি তোমাদেরকে এর আগে বুঝাইছি যে একটা ভেক্টরকে অনেকভাবে ভাঙার মধ্যে লম্বালম্বি ভাঙা ভেরি ইজি। কেন ভেরি ইজি আমি বুঝাই দিই, কেন ভেরি ইজি। দেখো, আমি যদি এই ধরো 80 নিউটনের একটা যদি ভেক্টর থাকে, ধরো আমি এইখানে একটা ভেক্টর ভাগ করবো, এখানে একটা ভেক্টর ভাগ করবো। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমি এই বরাবর বলতে পারবো 80 cos 30। দেখো কত ইজি। আর এই বরাবর বলতে পারবো 80 sin 30। কিন্তু যদি সেম অঙ্কটায় আমি এরকম করে করতাম, খেয়াল করো, এটা আমার 80 নিউটনের বল, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, বাট এই অ্যাঙ্গেলটা আমার কত ডিগ্রি, ধরে নাও 40 ডিগ্রি। এখন কিন্তু আমি আর এটাকে 80 cos 30 বলতে পারবো না। আমাকে কি করতে হবে, এখানে লামির সূত্র ইউজ করতে হবে, সো দ্যাট এই লম্বভাবে ভাঙাটা ভেরি ভেরি ইজি, কম্পারেটিভলি ভেরি ভেরি ইজি। এই কারণে আমরা কি করব, এই এমজি বলটাকে আমরা দুইটা লম্বালম্বি অংশে ভাগ করব। কেমন অংশে ভাগ করব ভাইয়ারা, ভালো করে খেয়াল করো, লম্বালম্বি অংশে ভাগ করব। লম্বালম্বি অংশ মানে কি, একটা তো আমার আর এর সাথে নিতেই হবে, নাইলে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া বলতে পারবো না। এই জন্য তাহলে একটা নিব আর এর ঠিক বিপরীতে, আরেকটা নিব এটার সাথে লম্ব। তাহলে এটার সাথে লম্ব মানে এই বরাবর নিব, খেয়াল করো, একটা এইটা একটা এইটা। তাহলে এই বরাবর আমরা কি বলবো, যার সাথে কোণ সে হয় ভূমি, আর ভূমি বরাবর কি হবে, mg cos আলফা। লম্ব বরাবর কি হবে, লম্ব বরাবর হবে mg sin আলফা। তাহলে আমরা কিন্তু এমজি কে দুইটা অংশে ভাগ করে ফেলেছি। এবার আমাকে তোমরা বলো তো ভাইয়ারা, এমজি কে যদি আমরা এইটা আর এইটাতে লিখে দেই, এমজি কি বেঁচে আছে না মরে গেছে? এমজি কি, দেখি উত্তর দাও। এ নাম্বার অপশন বেঁচে আছে, 2 নাম্বার অপশন মরে গেছে। ফিল করতে হবে কিন্তু, মরে গেছে। তাড়াতাড়ি কমেন্ট করো তো, এই এমজি যদি এমজি cos আলফা আর sin আলফায় ভাগ করে নেই, এমজি কি বেঁচে আছে নাকি মরে গেছে? তাড়াতাড়ি কমেন্ট করো তো যে তোমরা ফিল করতে পারো কিনা যে এমজি বেঁচে আছে নাকি মরে গেছে। আচ্ছা দেখি তো, সবাই বলেছে মরে গেছে। বাহ, ফ্যান্টাস্টিক, তোমরা সবাই ফিল করতে পেরেছো। তার মানে আমি যদি এমজি কে ভাগ করে নেই, এমজি কিন্তু মরে গেছে, তাই উত্তর হবে এটা। তখন কি করবা তোমরা, চুপ করে এই লাইনগুলোকে মোটা করে দিবা, আর এই যে এমজি লাইনটা না, এটা হালকা করে মিশায়ে এরকম ডট 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 করে দিবা, মানে ও মরে গেছে, ও আর নাই। যা খেলা খেলবে, এমজির কস উপাংশ খেলবে এবং এমজি সাইন উপাংশ খেলবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। এবার আমি তোমাদের প্রশ্নে চলে আসি, দেখো তাহলে কনসেপ্টটা একবারে তোমাদের ঝাঁকানাকা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এবার যদি আমি তোমাদের কনসেপ্টে চলে আসি, এবার খেয়াল করো, তাহলে তোমাদের কি বলতেছে, একটা ফ্রি ডায়াগ্রাম, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে বলতেছে তোমাদের, যে এই একটা বস্তু আছে একটা তলের উপরে, এই তলটা হচ্ছে 30 ডিগ্রি কোণে বাঁকা। ঠিক আছে, 30 ডিগ্রি কোণে বাঁকার একটা তলে ধরো এই জায়গাটায় একটা বস্তু আছে, বস্তুটার ভর m, এই বস্তুটাকে একটা দড়ি দিয়ে বাঁধা হয়েছে। খেয়াল করো, একটা দড়ি দিয়ে বেঁধে দড়িটা এমন করে টানতেছে, ভালো করে খেয়াল করো, এরকম করে টানতেছে। এখন যেই দুর্ঘটনা এখানে তোমরা ঘটাইছো, ভালো করে খেয়াল করো, এই দড়িটাকে যে টানতেছে, দেখবে উপর মাথায় একটা বল দেওয়া আছে, তাহলে কিছু একটা দিয়ে তো টানতেছে, তাই না? হয় মানুষ হাত দিয়ে টানতেছে বা একটা যন্ত্র টানতেছে, কিছু একটা দিয়ে তো টানতেছে। তো ম্যাক্সিমাম জায়গায় একটা দুর্ঘটনা ঘটাইছে, এখানে একটা টান বল দিয়ে রেখে দিছে।
তো টান বল কখনো একা কাজ করে না, সে একটা ইন্টারনাল ফোর্স জোড়ায় জোড়ায় কাজ করে। ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা খেয়াল করতে হবে তোমাদেরকে। তো আমি প্রথমে এই ছবিটা ড্র করি। কি বলছে, কনসেপ্ট হচ্ছে এরকম, 30 ডিগ্রি কোণে নত তলে, 30 ডিগ্রি কোণে নত তলে দড়ি দিয়ে সমতরণে উপরে তোলা হচ্ছে। খেয়াল করো, সমতরণে উপরে ওঠানো হচ্ছে, এইটুকুটা হচ্ছে কনটেক্সট। এই জিনিসটা ছবি আঁকতে হবে, দ্যাটস অল, আর কিছুই না। এবার ভালো করে খেয়াল করো। এবার তাহলে আমি এটার খাড়া লম্ব আঁকি। খেয়াল করো, একবারে খাড়া খাটাং করে লম্ব এঁকে দিলাম mg। ঠিক আছে, ভালো করে খেয়াল করো। এখন আমি এর প্রতিক্রিয়া বল আঁকবো, এটা হবে ঠিক তলের উপর লম্ব। তাহলে এই যে তলের উপর লম্ব দেখো এঁকে দিলাম প্রতিক্রিয়া বল আর, এটা তো আমার কোনো সমস্যা নাই। এবার বিষয়টাকে খেয়াল করো, এই জায়গাটাকে দড়িটাকে কিন্তু টানতেছে কিছু একটা দিয়ে। তো কে টানতেছে বলো তো? এখানে একটা হাত আঁকতে হবে আমাদেরকে। দেখো আমি কত বড় হাত আঁকতে পারি, এই একটা আঙ্গুল, দুটা আঙ্গুল, তিনটা আঙ্গুল, চারটা আঙ্গুল, এই ধরো এটা আমার হাত। আমি লিখে দিচ্ছি কথায়, খুব ভালো ছবি আঁকতে পারি তো তাই লিখে দিলাম এটা আমার হাত। ভালো করে খেয়াল করো, তো আমি আমার হাত দিয়ে এটাকে এফ বলে টানতেছি, এটা হচ্ছে ঘটনা। তো আমি যে হাত দিয়ে টানতেছি এখানে কিন্তু আছে দড়ি। খেয়াল করো, আমি যখন হাত দিয়ে একটা দড়িকে ধরে টানি, দড়ির মধ্যে একটা টান বল সৃষ্টি হয়। ওই টানটা কি করে, এই জিনিসটাকে নিজের দিকে টানে। তাহলে নিজের দিকে যে টানতেছে, দ্যাটস দ্য টান বল টি। আর এই বস্তুটা আবার আমার হাতকে ওর দিকে টানে, এটা হচ্ছে তার অপোজিট টান বল টি। এই দুইটা টান বলে কিন্তু থাকবে বস্তুটার উপর, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাকে দিতে হবে না, ফ্রি বডি ডায়াগ্রাম কমপ্লিট হলো না। দেখো তাহলে একটা এই টানটা সৃষ্টি করলো হাত, এই দড়িটা এদিকে টানতেছে, আর এই বস্তুটা আবার তোমার হাতটাকে এদিকে টানতেছে। একটা এদিকে একটা এদিকে, তুমি প্রয়োগ করলা কোথায়? এই জায়গায় এফ প্রয়োগ করলা। ভালো করে বোঝো এই জিনিসটা। দড়িটাকে তুমি একবার এদিকে টানতেছো আর এদিকে টানতেছে ও তোমাকে, মানে হাত দিয়ে বস্তুটাকে আমরা এই দিকে টানছি আর বস্তুটা আমার হাতকে এই দিকে টানতেছে। এই হচ্ছে দুইটা কনসিকুয়েন্স। ঠিক আছে, এই হচ্ছে দুইটা কনসিকুয়েন্স। এখন এখানে বোঝার অনেক বিষয় আছে। দেখো এইটুকুটা কিন্তু আমি রেখে দিতে পারতাম, কিন্তু বলছে প্রত্যেকটা উপাংশ দেখাইতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা লম্বালম্বি ভাগ করতে পারি। কাকে ভাগ করব? আমরা এই এমজি চাচাকে মেরে ফেলবো, একে কি করব? কিল করব, ডিসুম এরকম করবো। ঠিক আছে, তাহলে একে যদি আমরা মেরে ফেলতে চাই তাহলে কি করব? প্রথমে একে ডটেড লাইন বানাই দেবো। খেয়াল করো, ডট 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 ডট, একে ডটেড বানাই দিলাম। একে ডটেড বানাই দিলে এখন আমাদের আর ভাগ করতে কোনো সমস্যা নাই। এই একটা ভাগ, এই একটা ভাগ, ভালো করে খেয়াল করো। তাহলে এই ভাগটা সাপোজ খেয়াল করো, এই ভাগটা দিলাম এম জি। এটা যদি 30 হয় এটা হবে কস, কারণ এই অ্যাঙ্গেলটাও 30 হবে। তাহলে কস 30, এই বরাবর হবে এম জি সাইন 30। আর একটা কথা বলে দিই, এখানে লেখছে হচ্ছে মসৃণ। মসৃণ মানে হচ্ছে ফ্রিকশন ফোর্স নাই, নো ফ্রিকশন। মসৃণ মানে হচ্ছে নো ফ্রিকশন, কোনো ধরনের ঘর্ষণ বল নাই। ভেরি গুড। তাহলে এইটা হচ্ছে তোমার একটা কমপ্লিট ডায়াগ্রাম। এখন ভালো করে বলি একটা কথা, প্রশ্নে ভালো করে বলছে কি জানো, এই বস্তুটার উপর সবগুলা বলের ডায়াগ্রাম আঁকো। তোমার প্রথম কাজ হচ্ছে তোমাকে এই ডায়াগ্রামটা আঁকতে হবে, নাইলে কিন্তু তুমি আঁকতে পারবা না। ভালো করে বলছো, এই ডায়াগ্রামটা আঁকতে হবে। এই ডায়াগ্রামটা আঁকার পরে তুমি শুধু এই বস্তুটাকে আলাদা করে দেখাইতে পারো। কেমন করে দেখাইতে পারো? খেয়াল করো, তুমি এইটুকুটা কেটে ফেলতে পারো। খেয়াল করো, এইটুকুটা কেটে ফেলো। এই যে এইটুকুটাকে কেটে নিয়ে আসো, এইটুকুটাকে যদি তুমি কাটো তাহলে ওকে আছে। কিন্তু তুমি ডাইরেক্ট যদি এইটুকুটা দেখাও, এখানে একটা মিসকনসেপ্ট থেকে যায় যে এই টান বলটা কি একা একা কাজ করতেছে নাকি, ও কি উড়ে ধরে কাজ করতেছে? সে একা একা কাজ করতেছে না, এদিকেও কাজ করতেছে, ওদিকেও কাজ করতেছে। আমি এইটুকুটাকে আলাদা করেও আঁকতে পারি, বাট পুরাটা আমার আঁকতে হবে, নাহলে আমার সিস্টেমটা অস্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে। এইটুকুটা কি ভালো করে বুঝতে পারলা? ভালো করে, আচ্ছা, তাহলে আশা করা যায় এইটুকুটা তোমরা বুঝতে পারলে। এবার আমি কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করে দেখো, এইটুকুটা ঠিক আছে। ক নাম্বার প্রশ্নে ধরো তোমাদের কোনো বন্ধু বা বান্ধবী ছবিটাকে এরকম করে আঁকলো। খেয়াল করো, ওইদিকে তো ওরকম আছে তাই না, সে ছবিটাকে এই দিকে এটাকে অনেকখানি বড় করলো। খেয়াল করো, এবার কি বলো তো ছবিটা ঠিক আছে না ভুল আছে? এবার কি বলো ছবিটা কি ঠিক আছে? এ নাম্বার অপশন ইয়েস, বি নাম্বার অপশন নো। তাড়াতাড়ি উত্তর দাও তো। ক নাম্বার অ্যান্সারের জন্য আমি যদি ছবিটাকে এইভাবে ড্র করি, এইটুকুটা একটু বেশি বড়, এইটুকুটা একটু ছোট, এবার কি আমার ছবিটা ঠিক আছে? তাড়াতাড়ি কমেন্ট করো তো ভাইয়ারা, এবার কি আমার ছবিটা ঠিক আছে কিনা?
দেখি দেখি সবাই কি উত্তর দিচ্ছ। মিলি বলছো রং, তারপরে তারপরে বাকিরা উত্তর দাও, বাকিরা কি বলছো? আহনাব বলছো রং, তারপরে বাকি সবাই দেখি বাকিদের উত্তর, সবাই রং। বাহ কি সুন্দর, তাহলে তোমরা সবাই উত্তর দিয়েছো ঠিক নাই। তার মানে অবশ্যই বস্তুটা উঠছে কোন দিকে বলো তো? সমতরণে উপরে উঠানো হচ্ছে, তার মানে এই দিকে লব্ধি বেশি থাকতে হবে, তাই এই দিকে অবশ্যই কম হতে হবে। এইটুকুটা হচ্ছে তোমার প্রথম ফ্রি বডি ডায়াগ্রাম। ঠিক আছে, তুমি গোটা ছবিটা প্রথমে আঁকবা, তারপরে এই ভিতরের অংশটাকে আলাদা করে বলে দিতে পারো এইটা হচ্ছে এই বস্তুর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম, এই বস্তুর জন্য এইটুকুটা। বাট গোটাটা না এঁকে তুমি এইটুকুটা দিলে সেটা তাৎপর্য থাকবে না। যদি তুমি গোটাটা না এঁকে দাও তাহলে এখানে অবশ্যই এফ দিবা, কারণ এই জিনিসটা আসলে এটাই পূর্ণ প্রকাশ, এই বলটাই টানের পূর্ণ প্রকাশ। কারণ দড়ি যদি ছিঁড়ে যায় তখন কিন্তু টানের মান শূন্য হয়ে যাবে, আরো অনেক কাহিনী আছে এর মধ্যে। তো তুমি একটা ছবি পুরাটা আঁকবা, তারপরে এই অংশটা কাটবা, দ্যাটস ওকে। এবার আমরা চলে আসি সেকেন্ড পার্টে। এবার আমাদেরকে বলতেছে, কি বলতেছে ভালো করে খেয়াল করো তো। এই যে ছবিটা আমরা আঁকলাম, দেখো আমরা একটা ছবি আঁকছি, এই ছবিতে ভালো করে খেয়াল করো, এই যে ভরের বস্তুটা আছে, এম ভরের বস্তুটা আছে, কোশ্চেনটা আগে বুঝি ভালো করে। বলতেছে 50 কেজি বা এম ভরের বস্তুটির, এম ভরের বস্তুটি স্থিতি থেকে গতিশীল হতে, স্থিতি থেকে গতিশীল হতে এম ভরের বস্তুটা, এই বস্তুটা প্রথমে ধরো স্থির ছিল, ওখান থেকে গতিশীল হবে, সে হয় উপরের দিকে যাবে না হলে নিচের দিকে যাবে, কিছু একটা তো খেলাধুলা খেলবে। এই স্থিতিশীল থেকে গতিশীল হতে নিউটনের কোন কোন সূত্র অ্যাপ্লিকেবল? নিউটনের কোন কোন ল অ্যাপ্লিকেবল? কোন কোন ল অ্যাপ্লিকেবল? দেখি এটা কয়জন পারো। অ্যাপ্লিকেবল, ওকে আমি অপশান দেই। এ নাম্বার অপশান ফার্স্ট ল, বি নাম্বার অপশান সেকেন্ড ল, সি নাম্বার অপশান থার্ড ল, ডি নাম্বার অপশান ফার্স্ট প্লাস থার্ড ল, ই নাম্বার অপশান সেকেন্ড প্লাস ফার্স্ট ল, এফ নাম্বার অপশান অল। দেখি বলো তো কোনটা উত্তর হবে, দেখি কে উত্তর দিতে পারো এখানে। এটা সবচেয়ে ট্রিকি কোশ্চেন, আজকের সবচাইতে ট্রিকি কোশ্চেন, দেখি তোমরা কে উত্তর দিতে পারো। ঠিক আছে, সবচেয়ে ট্রিকি কোশ্চেন, দেখি কয়জন পারে। যদি এই বস্তুটা স্থিতি থেকে যদি গতিশীল হয় তাহলে এর মধ্যে কোন কোন সূত্র অ্যাপ্লিকেবল? ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, সেই ক্লাস 9 থেকে 8 থেকে পড়ে আসতেছো ফার্স্ট ল সেকেন্ড ল, দেখি তো কোন কোন ল অ্যাপ্লিকেবল। তন্ময় বলছো ডি, ডি মানে হচ্ছে ফার্স্ট অ্যান্ড থার্ড ল। দেখি দেখি বাকিদের উত্তর দেখি, ফার্স্ট অ্যান্ড থার্ড সবার উত্তর একটু দেখি, একটু টাইম দিই তোমাদের 1 মিনিট, তোমরা সবাই একটু উত্তরগুলো দিয়ে নাও। ঠিক আছে, আর এটা যেহেতু আজকের ভিডিওটা রেকর্ডেড থাকবে না, ঠিক আছে, এটা তোমাদের এই পাবলিক গ্রুপে রেকর্ডেড থাকবে না, এটা ক্লাস শেষে ডিলিট করে দেওয়া হবে, তাই তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত ক্লাসটা করো। দেখি আব্দুল মনিম বলছো ফার্স্ট ল, বাকি সবাই। উপমা পিউ বলেছো অল, বাকি সবাই দেখি। আশিক আনোয়ার বলছো ডি, ফার্স্ট অ্যান্ড থার্ড। দেখি দেখি আর কেউ তামিমা আজাদ, আর কেউ বাকিরা আর কেউ আর 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 হ্যাঁ নুসরাত তাসনিম বলছো সবগুলা, আর কেউ খেয়াল করি। বাহ, এরা তো দেখি যারা সবাই উত্তর দিতে পারেনি, তাহলে কয়েকজন তোমরা উত্তর দিতে পারছো, জাস্ট আমি খেয়াল করে দেখলাম। এই প্রশ্নটার উত্তর হবে সবগুলা। এটা একটা খুব বেসিক জিনিস, ঠিক আছে। নিউটনের লগুলো এরকমই, এই পরস্পরের সাথে সম্পর্কিত। আসলে ফার্স্ট ল যেখানে অ্যাপ্লিকেবল হয় ওখানে সেকেন্ড ল, গতিশীল হইলেই সেকেন্ড ল অ্যাপ্লিকেবল হয়। আবার যেখানে ধরো ফার্স্ট ল অ্যাপ্লিকেবল ওখানে থার্ড ল অ্যাপ্লিকেবল হয়। নিউটনের লগুলো পরস্পর ইন্টারচেঞ্জেবল, এবং তোমাদের শিখন ফলেই থাকে নিউটনের লগুলার পরস্পরের সম্পর্ক তোমাকে শিখতে হবে। তো এক কথায় আমি উত্তর দেই, উত্তর হচ্ছে এই বস্তুটা স্থিতি থেকে যদি গতিশীল হয় এর উপরে নিউটনের সবগুলো ল অ্যাপ্লিকেবল। ফার্স্ট ল অ্যাপ্লিকেবল, সেকেন্ড ল অ্যাপ্লিকেবল, থার্ড ল অ্যাপ্লিকেবল। ভালো করে খেয়াল করো, ফার্স্ট ল অ্যাপ্লিকেবল, সেকেন্ড ল অ্যাপ্লিকেবল, থার্ড ল অ্যাপ্লিকেবল। আমি এখন ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি কোন ল কিভাবে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে অল। ক্লিয়ার? উত্তর অল। একটু পরে জিজ্ঞেস করছি তোমরা বুঝতে পারছো কিনা, ঠিক আছে। তাহলে আমরা এখন তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে যে আসলে সবগুলা লয় অ্যাপ্লিকেবল। খেয়াল করো, স্থিতিশীল থেকে, দেখো স্থিতি থেকে গতিশীল,
স্থিতি থেকে গতিশীল। তো আলটিমেটলি সব কিছু তুমি ভুলে যাও, তুমি জাস্ট তাকাও, কি তাকাবা খেয়াল করো, এই যে এইখানে দেখো আলটিমেটলি যদি আমি উপাংশগুলা খেয়াল না করি তাহলে এই এম ভরের বস্তুটাকে ছোট্ট করে এখানে আঁকো, খেয়াল করো এই বস্তুটার উপরে একটা ভর এইভাবে কাজ করতেছে, একটা তল যদি এরকম হয় একটা তলের উপর লম্বভাবে কাজ করতেছে, আর একটা বল ঠিক এই বরাবর কাজ করতেছে। খেয়াল করো আমি বললাম এটাকে F1 বল, এটাকে F2 বল, এটাকে F3 বল, তিনটা বলের উপরেই ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম। খেয়াল করো তিনটা বলের উপরে ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম। আমি এবার কি বলতে পারি খেয়াল করো, আমি বলতে পারি যে আমি বলতে পারি যে আমার সামেশন F যদি শূন্য হয়, এটার মিনিংটা কি ভালো করে খেয়াল করো, ভেক্টর F1 প্লাস ভেক্টর F2 প্লাস F2 ভেক্টর 3 সমান যদি নাল ভেক্টর হয়, যদি আমার এই কন্ডিশনটা ফুলফিল করে যে এই তিনটা ভেক্টরের লব্ধি শূন্য, তাহলে কিন্তু এই বলটা এই বস্তুটা এদিকেও যাবে না, এদিকেও যাবে না, নিচেও নামবে না, উপরেও যাবে না, সে কি থাকবে, সে স্থির থাকবে। এটাই কিন্তু নিউটনের ফার্স্ট ল। যদি কোনোভাবে আমি তো জানি না যে এর উপরে কোনটার বল কত, স্থির অবস্থায় তার উপরে লব্ধি বল শূন্য, এই অবস্থায় বস্তুটা স্থির হবে। তাহলে এটা নিউটনের ফার্স্ট ল। শুধু এইটুকু না, ভালো করে খেয়াল করো, এখন মনে করো এই এম ভরের বস্তুটা আগে স্থির ছিল, এই অবস্থায় যদি বলগুলোর লব্ধি শূন্য হয় তাহলে ও স্থির থাকবে। আবার এরকমও তো হতে পারে যে বস্তুটা আসলে গতিশীল ছিল, মানে আমি ক নাম্বার কোশ্চেনে বলছে না যে সমতরণে চলতেছে, সমতরণে চলতে চলতে এমন ঘটনা হইলো এই দড়িটা, মানে দড়িটা তোমার হাত দিয়ে তুমি টানছিলা, তুমি খাস্তা হয়ে গেছো, তুমি দড়িটা একটু লুজ করে দিলা, লুজ করে দেওয়াতে কি হইলো, এমনভাবে সাম্যাবস্থা চেঞ্জ হইলো, গতিশীল অবস্থাতে কি হইলো, গতিশীল অবস্থাতেও সামেশন এফ এর মান শূন্য হয়ে গেল। এটা যদি গতিশীল অবস্থাতে শূন্য হয় তখন ঘটনাটা কি ঘটবে বলতো, তখন এই বস্তুটা ওই বেগে, ওই টাইমে যে বেগ ছিল ওই বেগে গতিশীল হবে, ওই বেগেই গতিশীল থাকবে, ওই বেগেই গতিশীল থাকবে। ভালো করে খেয়াল করো, ওই বেগেই গতিশীল থাকবে। ঠিক আছে, তার মানে সোজা কথা, আমি ফার্স্ট ল সম্পর্কে সোজা করে বলে দিই। এখানে বল কাজ করতেছে তিনটা, ভালো করে খেয়াল করো, এখানে বল কাজ করতেছে কয়টা, তিনটা। এক নাম্বার বলকে আমরা বলতে পারি ওজন, কি বলতে পারি ভাইয়ারা, ওজন। দুই নাম্বার বলকে আমরা বলতে পারি প্রতিক্রিয়া বল, কি বল বলতে পারি, প্রতিক্রিয়া বল। তিন নাম্বার বলকে আমরা কি বলতে পারি, প্রয়োগকৃত বল, কি বলতে পারি, প্রয়োগকৃত বল, প্রয়োগকৃত বল, প্রয়োগকৃত বল, কি বলতে পারি, প্রয়োগকৃত বল। ভালো করে খেয়াল করো, কি বলতে পারি, প্রয়োগকৃত বল। এই তিনটা বলের লব্ধি যদি বস্তুটা স্থির থাকা অবস্থায় শূন্য হয় তাহলে এই বস্তুটা স্থির থেকে যাবে। যদি এই তিনটা বলের লব্ধি গতিশীল থাকা অবস্থায় শূন্য হয় তাহলে বস্তুটা সমবেগে গতিশীল থাকবে। দ্যাটস দ্য অ্যাপ্লিকেশন অফ ফার্স্ট ল, এই বস্তুটার উপর অবশ্যই প্রযোজ্য। তাহলে এইটুকুটা তোমরা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও ভাইয়া এবং আপুরা, এইটুকুটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও, তাড়াতাড়ি কমেন্ট করে জানাও ভাইয়ারা, এইটুকুটা তোমরা ক্লিয়ার কিনা, তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। জি ভাইয়া ক্লিয়ার, ওকে ফ্যান্টাস্টিক। তাহলে আমরা এবার সেকেন্ড লয়ের অ্যাপ্লিকেশনে চলে যাই। ওকে, তাহলে আমরা এবার সুন্দর করে সেকেন্ড লয়ের অ্যাপ্লিকেশনটাতে চলে যাব। ওকে, তাহলে আমরা সেকেন্ড লয়ের অ্যাপ্লিকেশনে চলে আসি। দেখো সেকেন্ড লয়ের অ্যাপ্লিকেশনটা আরো সহজ। কি বলতেছে সেকেন্ড ল, খেয়াল করো সেকেন্ড ল, সেকেন্ড ল। তো তোমরা যারা সেকেন্ড ল জানো ভালো করে খেয়াল করো, থার্মোডাইনামিক্সের কি বলে, নিউটনের সেকেন্ড ল বলতেছে এরকম, ভরবেগের প্রযুক্ত হার, ভরবেগের প্রযুক্ত হার, ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক। তো এই জিনিসটা কিন্তু তোমাদের অত বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট কোনটা ভালো করে খেয়াল করো। আরেকটা কথা বলা আছে, বল যেদিকে দিবা, বল না দিয়ে আমি বলি সামেশন এফ যেদিকে, ভরবেগের পরিবর্তনও সেদিকে, ভরবেগের চেঞ্জও সেদিকে। খেয়াল করো, চেঞ্জ ও সেদিকে, সেদিকে। এই জিনিসটার আরেকটা ইন্টারনাল মিনিং আছে, মিনিংটা হচ্ছে এরকম, সামেশন এফ এই জিনিসটার দিক যেদিকে হবে বস্তুটা ত্বরণের দিকও সেদিকে হবে। খেয়াল করো, ত্বরণের যে দিক সেটাও সেই দিকেই হবে, কেননা সামেশন এফ ইকুয়ালস টু এম এ, এটা আমরা সেকেন্ড ল থেকেই পাই।
মানে বস্তুটার লব্ধি বলের দিক যেই দিকে হবে, বস্তুটার ত্বরণের দিক, মানে এই যে গতিশীলটা যদি ত্বরণে হয়, দেখো বস্তুটা তো গতিশীল হয়েছে, গতিশীল যদি ত্বরণে হয় ত্বরণের দিক সেদিকেই হবে। আমি সুন্দর করে জিনিসটা তোমাদের এখন বুঝাই দিই, খেয়াল করো। লাল কালি কলমটা কই, এই যে এই বস্তুটার উপরে খেয়াল করো, এই বস্তুটার উপরে লব্ধি বল এদিকে হতে পারে, খেয়াল করো, সামেশন এফ এই দিকে হতে পারে, এই দিকে হতে পারে, খেয়াল করো। সামেশন এফ যদি এই দিকে হয় তাহলে এই বস্তুটার উপরে ত্বরণও এই দিকেই হবে, খেয়াল করো। আবার এই বস্তুর উপরে যদি লব্ধি বল এই দিকে হয়, এই দিকে যদি হয় তাহলে ত্বরণের দিক এই দিকেই হবে। এটা বলতেছে নিউটনের সেকেন্ড ল। আবার খুব মজার কথা, কোনোভাবে এখন যেহেতু ভূমির বরাবর তল বরাবর টানতেছে, উপরে হবে না, কোনোভাবে যদি লব্ধি বল এই ডাইরেকশনে হইতো, এই ডাইরেকশনে হতো, তাহলে ত্বরণ কিন্তু এই উপরের ডাইরেকশনে হতো। কোনোভাবে যদি লব্ধি বলের ডিরেকশন এই নিচের দিকে হতো, নিচের দিকে হতো, তাহলে ত্বরণের ডিরেকশন নিচের দিকেই হতো। মানে সোজা কথা, খেয়াল করো, মেন ফিলিংসটা নেই। এই নত তলের দিকে যদি লব্ধি বলের দিক এই বরাবর হয়, ত্বরণের দিক এই বরাবর হবে। লব্ধি বলের দিক যদি এই বরাবর হয়, ত্বরণের দিক এই বরাবর হবে। আবারও বলি, লব্ধি বল এই বরাবর হলে ত্বরণ এই বরাবর হবে, লব্ধি বল এই বরাবর হলে ত্বরণ এই বরাবর হবে। এটা কে বলে? নিউটনের সেকেন্ড ল বলে। সুতরাং এখানে নিউটনের সেকেন্ড ল অ্যাপ্লিকেবল। তাহলে আমাকে তাড়াতাড়ি বলো তোমরা এইটুকুটা ক্লিয়ারলি বুঝতে পারলা কিনা, ভাইয়া এবং আপুরা এইটুকুটা ক্লিয়ারলি বুঝতে পারলা কিনা? তাড়াতাড়ি বলো এইটুকুটা ক্লিয়ারলি বুঝতে পারলা কিনা? এইটুকুটা ক্লিয়ার কিনা একটু জানাও, তাহলে আমি থার্ড লয়ে যাব। এইটুকুটা ক্লিয়ার কিনা আমাকে একটু তাড়াতাড়ি জানাও ভাইয়ারা। এইটুকুটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, এইটুকুটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার, ফ্যান্টাস্টিক। তাহলে আমরা থার্ড লয়ে চলে আসি। এবার খেয়াল করো, বস্তুটার থার্ড ল, নিউটনের থার্ড ল ভেরি ইজি, ঠিক আছে? নিউটনের থার্ড ল খুবই ইজি। তো নিউটনের থার্ড ল কি বলতেছে খেয়াল করো। নিউটনের থার্ড ল এটা আমাদেরকে বলে যে ক্রিয়া সমান প্রতিক্রিয়া। কি বলে? ক্রিয়া ইকুয়ালস টু প্রতিক্রিয়া। এটা বলে আমাদেরকে নিউটনের থার্ড ল। তাহলে নিউটনের থার্ড ল বলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া। কিন্তু এখানে কিছু মজার ঘটনা আছে, ভালো করে খেয়াল করো। এই ছবিটাতে আসলে ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা জায়গায় কাজ করছে, ভালো করে খেয়াল করো। তা আমি প্রথম প্রশ্নটা তোমাকে করি, এই আত্মপ্রতিক্রিয়া, এই ছবি থেকে আমাকে বলো আর প্রতিক্রিয়া হলে, আর প্রতিক্রিয়া হলে এর ক্রিয়া কি? এর ক্রিয়া কে? এ নাম্বার অপশন mg, বি নাম্বার অপশন mg cos 30, সি নাম্বার অপশন mg sin 30, ডি নাম্বার অপশন অল। তাড়াতাড়ি কমেন্ট করো তো। এই আর যদি প্রতিক্রিয়া হয় তাহলে এই আর এর ক্রিয়া কে? এর তো একটা ক্রিয়া থাকা লাগবে, তাই না? ক্রিয়া ছাড়া প্রতিক্রিয়া আসলে কোথা থেকে? ক্রিয়া তো 100% থাকা লাগবে। দেখি কি বলছো। তুষন কুমার বলছো mg cos থিটা, তারপর অনেকে তামান্না বলছো ওয়েট mg। বাকিদের একটু প্রশ্নটা শুনে নেই, উত্তরটা শুনে নেই। সাকিব বলছো mg cos থিটা, তারপরে কে বাকিরা কি বলছো? পল বলছো বি, সবাই উত্তর দিয়েছো বি। ওকে, ফ্যান্টাস্টিক। তাহলে তোমরা সবাই ধরতে পেরেছো এইটা হবে প্রতিক্রিয়া। খেয়াল করো, ঠিক এই জিনিসটার অপোজিটে যে আছে এইটা হচ্ছে প্রতিক্রিয়া, ঠিক আছে? এমজি কিন্তু প্রতিক্রিয়া না, mg cos 30 এটা হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে এই জায়গায় নিউটনের ক্রিয়া প্রতিক্রিয়া বল দুইটা জায়গায় কাজ করে। একটা হচ্ছে এই বরাবর কাজ করছে, খেয়াল করো, দেখো তলের উপরে এই বস্তুটা তলের উপরে ক্রিয়া করতেছে এই বলটা mg cos থিটা, এবং প্রতিক্রিয়া পাচ্ছে আর। তাহলে এই বস্তুর উপরে ক্রিয়া কাজ করতেছে নিচের দিকে, প্রতিক্রিয়া কাজ করছে উপরের দিকে। এটা একটা ক্রিয়া প্রতিক্রিয়া। আরও একটা আছে ভাইয়ারা, খেয়াল করো, আরেকটা ক্রিয়া প্রতিক্রিয়া আছে এই জায়গাটায়, ঠিক আছে? আমি এই জায়গাটা ছবিটা একটু সুন্দর করে না আঁকলে তোমরা বুঝতে পারবা না, ঠিক আছে? দুইটা জায়গায় এখানে ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করছে। আরেকটা জায়গা হচ্ছে এইটা, দেখো এটা আরো সহজ। দেখো আমি এই ছবিটা একটু সুন্দর করে আঁকি। এই হলো বস্তু, তাহলে ধরো এই দড়ি পাকানো আছে, পাকায় এই, তাহলে এই বস্তুটাকে, এটা যদি তোমার হাত হয়, দেখো কি সুন্দর করে আমি হাত লাগালাম, দিয়ে এই ধরো এফ বলে তুমি টানতেছো, তাই না? এখন এফ বলে যখন টানতেছো এই দড়িটা এই বস্তুটাকে কিন্তু এই দিকে টানতেছে,
আবার তাহলে এই এ বলের কারণে এই টানটা হচ্ছে ক্রিয়া, ঠিক আছে, এই বস্তুটাকে তুমি ওই দিকে টানতেছো, দ্যাটস ক্রিয়া। বাট এই অবজেক্টটাও তোমার হাতকে নিজের দিকে টানতেছে, দ্যাটস কল প্রতিক্রিয়া, দ্যাটস কল প্রতিক্রিয়া। তাহলে ভালো করে খেয়াল করো, হাত এই যে এই বস্তুটাকে তুমি এদিকে টানতেছো, খেয়াল করো, দ্যাটস কল ক্রিয়া। আর এই হাতটাকে, তোমার এই হাতটাকে বস্তুটা নিজের দিকে টানতেছে, দ্যাটস কল প্রতিক্রিয়া। কিন্তু মজার ঘটনা হচ্ছে ক্রিয়া কাজ করছে বস্তুটার উপর আর প্রতিক্রিয়া কাজ করছে তোমার হাতের উপর। তাই এদের লব্ধি কিন্তু শূন্য হবে না, কারণ আমরা লব্ধি কেবলমাত্র বের করতে পারি যখন দুই বা ততোধিক বল একটা বস্তুর উপরে কাজ করে। ওরা যদি একাধিক বস্তুর উপরে কাজ করে সেখানে ক্রিয়া প্রতিক্রিয়া লব্ধি বের করা যায় না, ঠিক আছে। আমি সহজ একটা উদাহরণ দিয়ে দিই তোমাদেরকে, দেখো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ধরো এটা একটা এ বস্তু, এই এ বস্তুকে তুমি 10 নিউটন বলে এদিকে টানতেছো, ভালো করে খেয়াল করো। এটা আরেকটা বস্তু বি, এটা আরেকটা বস্তু বি, এই বস্তুটাকে তুমি 10 নিউটন বলে এদিকে টানতেছো, খেয়াল করো। আমাকে বলো তো এদের লব্ধি কত, এদের লব্ধি কত দেখি, কে বলতে পারে এদের লব্ধি কত? এ নাম্বার অপশানে দিলাম 20 নিউটন, বি নাম্বার অপশানে দিলাম 10 নিউটন, সি নাম্বার অপশানে দিলাম 0 নিউটন, ডি নাম্বার অপশানে দিলাম ক্যান নট বি ডিটারমাইন্ড, ক্যান নট বি ডিটারমাইন্ড, ডিটারমাইন্ড। তাড়াতাড়ি উত্তর দাও তো দেখি এই প্রশ্নটা কে উত্তর দিতে পারে। সবচেয়ে বেসিক কোশ্চেন, এ বস্তুটাকে 10 নিউটন বলে এদিকে টানতেছি, বি তাকে এদিকে টানতেছি, এদের লব্ধি কত দেখি কয়জন বলতে পারো, দেখি কয়জন বলতে পারে। বাহ, সবাই দেখি এরা সঠিক উত্তর দিয়েছে। এরা কিভাবে আগে থেকে উত্তর জানে গেল? তার মানে উত্তরটা কি হইল, ক্যান নট বি ডিটারমাইন্ড। আমি আরো সহজ করে একটু বুঝাই দিই। ধরো আমাকে কেউ খুব কাছের মানুষ আমাকে দড়ি দিয়ে বেঁধে এদিকে টানতেছে, আর তোমাদের মধ্যে একজনকে ধরো আরেকজন দড়িতে বেঁধে ওদিকে টানতেছে। আমি যদি বলি বলো তো বাবা আমাদের লব্ধি কত, এটা বের করা সম্ভব? কোনোভাবে সম্ভব? আমি আছি এখানে, তুমি আসো ওখানে, কেমন করে লব্ধি বাইর করবা? পারবা না বাইর করতে। তার মানে লব্ধি তখনই বাইর করতে পারো যদি বলগুলা একটা বিন্দুতে ক্রিয়াশীল হয়, নাইলে বাইর করতে পারবা না। তার মানে এখানে দেখো ক্রিয়া কাজ করছে বস্তুটার উপরে আর প্রতিক্রিয়া কাজ করছে তোমার হাতের উপরে। তাই কখনোই মনে করো না যে এই বলটা এখানে ইউজলেস ভাবে আছে, তারা ইউজলেস ভাবে নাই, ঠিক আছে, তারা ঘটনা ঘটাইতেছে। তাহলে আবারও বলি, এখানে থার্ড লয়ের অ্যাপ্লিকেশনটা কোথায়? একটা হচ্ছে এই বরাবর, তাহলে আর সমান mg cos θ, এটা একটা ক্রিয়া প্রতিক্রিয়া। আর একটা ক্রিয়া প্রতিক্রিয়া কোথায়? এই যে এই বস্তুটাকে তুমি টানতেছো এদিকে ক্রিয়া, আর হাতটাকে এই বস্তুটা তোমার দিকে টানতেছে, দ্যাটস প্রতিক্রিয়া। এটা হচ্ছে কনসেপ্ট। তাহলে এখানে নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল তিনটাই অ্যাপ্লিকেবল, ঠিক আছে। কারো কোনো কনফিউশন আছে যে এখানে ভাইয়া ফার্স্ট ল খাটবে না, এখানে সেকেন্ড ল খাটবে না, এখানে থার্ড ল খাটবে না? কারো কনফিউশন থাকলে কমেন্ট করতে পারো, কারো কনফিউশন থাকলে কমেন্ট করতে পারো, ঠিক আছে। কারো যদি কনফিউশন থাকে ভাইয়া কমেন্ট করতে পারো। ভাইয়া তাইলে তো আর এর কোরিয়া বই এত হবে না ভাইয়া, তাইলে তো আর এর ক্রিয়াবল mg cos 30 হবে না। আর এর ক্রিয়াবল mg cos 30 অবশ্যই হবে ভাইয়া। প্রত্যয় হাসান, দেখো আর এর ক্রিয়াবল mg sin 30 এই cos 30 অবশ্যই হবে। কেননা দেখো m ভরের বস্তুটার দেখো ক্রিয়াবলটা কাজ করছে তলের উপরে, খেয়াল করো এইখানে কিন্তু জিনিসটা তলের উপর কাজ করছে, আর প্রতিক্রিয়া কাজ করছে এই বস্তুটার উপর। ভালো করে বোঝো, এটা কাজ করছে তলের উপর আর এটা কাজ করছে বস্তুর উপর, দুইটাও ডিফারেন্ট জিনিস। সুতরাং ওটাও হবে, কোনো সমস্যা নাই। তাহলে তোমাদের কোনো কনফিউশন নাই, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এর পরের অংশটাতে চলে যাই। ভালো করে খেয়াল করো, সবার এই গ নাম্বার এই সলিউশনটাই আমি ভুল দেখলাম, ঠিক আছে। এই জায়গাটাই দেখি তোমরা ধরতে পারো কিনা, খেয়াল করো। সব জায়গায় আমি এই সলিউশনটা ভুল দেখলাম। এটা কিন্তু ভেরি সহজ একটা জিনিস, খুবই ইজি। এবার বলতেছে খেয়াল করো, বিশেষ কোনো কারণে বস্তুটি নিচের দিকে নামা শুরু করলো। খেয়াল করো, নিচের দিকে নামা শুরু করলো। কি কারণে শুরু করলো? বিশেষ কোনো কারণে নিচের দিকে নামা শুরু করলো। প্রথম প্রশ্ন হচ্ছে এই কারণটা কি রে বাবা, সেটা পরে দেখতেছি। নামা শুরু করলো। এখন প্রশ্ন হচ্ছে এই যে নিচের দিকে নামতেছে, এখন বলতেছে প্রয়োগকৃত বলের মান কত হতে পারে, ঠিক আছে। প্রয়োগ বল সমান ওয়াট, এবং আবার আগের মতো চিত্র আঁকতে বলতেছে।
চিত্র ড্র করো। কি বলতেছে? আগের মতো চিত্র ড্র করতে বলতেছে। তাহলে আর কি বলতেছে? চিত্র ড্র করো। ঠিক আছে, তাহলে কি বলতেছে? বিশেষ কোনো বলের কারণে বস্তুটা নিচের দিকে নামা শুরু করলো এবং তোমাকে বলতেছে যে চিত্রটা ড্র করো। তো প্রথম আমার প্রশ্ন ভাইয়া খেয়াল করো, প্রথম প্রশ্ন তোমাদের কাছে, মানে ক এর ছবি, পূর্বের ছবি আর এই ছবি কি এক হবে? ভালো করে খেয়াল করো, পূর্বের ছবি একটু আগে যেটা আঁকলাম এবং এই ছবি কি একই? অপশান দেওয়ার আগে আমি পূর্বের ছবিটা এঁকে দিই বোর্ডের মধ্যে। খেয়াল করো, পূর্বের ছবিটা হচ্ছে ঠিক এরকম ছিল, এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটাকে ডটেড লাইন দিয়ে দেবো, ডট 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 ডট, এটা হচ্ছে এমজি, এই বরাবর যেটা আসবে এটা 30 ডিগ্রি হলে এমজি কস 30, এই বরাবর যেটা আসবে সেটা হচ্ছে এমজি সাইন 30, এটা হচ্ছে আর বস্তুটার এই দিকে এই বলটা ছিল এফ। খেয়াল করো, এই বলটা ছিল এফ। আমি একবারে ফাইনাল বল দেখাই দিচ্ছি। এটা ছিল পূর্বের ছবি। এখন আমাকে বলো, এই ছবিটাই কি এখনকার ছবি হবে? এ নাম্বার অপশন ইয়েস, বি নাম্বার অপশন নো। দেখি তোমরা পারো কিনা, তাড়াতাড়ি কমেন্ট করো তো ভাইয়া এবং আপুরা, যে এই ছবিটাই কি আগের ছবি হবে নাকি হবে না। আচ্ছা দেখি তো তোমরা পারো কিনা ভাইয়া। এটা দুই কারণে হতে পারে, একটা এটা আর একটা এটা, সেই কারণ তো হতে পারে। আমাকে বলো যে হবে নাকি হবে না, আগের ছবিটাই এই ছবি হবে নাকি অন্য কোনো ছবি এই ছবি হবে, আগের ছবিটাই এই ছবি হবে নাকি অন্য ছবিটা এই ছবি হবে। আচ্ছা, তোমরা মোস্ট অফ দ্য স্টুডেন্টস উত্তর দিয়ে দিয়েছো যে আগের ছবিটা এই ছবি হবে না। ভালো করে খেয়াল করো, তাহলে এই ছবিটাই এখনকার ছবি হবে না। তাহলে এবার তোমরা দেখি কে বলতে পারো যে তাহলে কি হবে, এই ছবির মধ্যে পার্থক্যটা কি হবে, কি চেঞ্জ করতে হবে বলো তো, কি চেঞ্জ করতে হবে। দেখি তোমরা কমেন্টে কেউ বলতে পারো কিনা কি চেঞ্জ করতে হবে, দেখি তোমরা বলতে পারো কিনা কি চেঞ্জ করতে হবে। তাড়াতাড়ি বলো তো ভাইয়ারা এবং আপুরা, কি চেঞ্জ করতে হবে। এই ছবিটাকে বর্তমানের ছবি বানাইতে গেলে মানে কি হচ্ছে, বস্তুটা নিচের দিকে নামতেছে। খেয়াল করো, নিচের দিকে নামতেছে বানাইতে গেলে এই ছবির মধ্যে কি চেঞ্জ করতে হবে তোমাকে। দেখি কে সবার আগে কমেন্ট করতে পারো, দেখি তোমরা কে সবার আগে কমেন্ট করতে পারো। তুষন কুমার বলছো থেটা, তোমার উত্তর হয় নাই। ঠিক আছে, 1 নাম্বার কথা তোমার উত্তর হয় নাই। দেখি বাকিরা কি বলতেছো, বাকিরা কি বলতেছো। এফ চেঞ্জ করতে হবে। শফিউল সামি পল বলছো এমজি সাইন 30 বড় হবে। ইয়েস, দ্যাটস দ্য অ্যান্সার। ভেরি সিম্পল। ছবিটা ভালো করে খেয়াল করো, উত্তর ওটা না দেখে আমি ছবি এঁকে দিই, তারপরে সবাই কমেন্ট করো। ঠিক আছে, আমি কারেক্ট ছবি এঁকে দিচ্ছি, খেয়াল করো। এটার ছবিটা হবে এরকম, এর মধ্যে এটা হবে ডটেড লাইন, ডট 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 ডট, এটা হচ্ছে এমজি, তাহলে এই বরাবর এটা যদি 30 হয় এটা হবে এমজি কস 30, এই বরাবর আসবে এমজি সাইন 30, এইটা হচ্ছে আর, এইটা হচ্ছে এফ। তাহলে বলো তো ভাইয়ারা, এই দুইটা ছবির মধ্যে পার্থক্য কি? তাড়াতাড়ি কমেন্ট করো। এই ছবি আর এই ছবির মধ্যে পার্থক্য কি? এইটা হচ্ছে কারেক্ট ছবি আর এইটা হচ্ছে বর্তমান কোশ্চেনের জন্য ভুল ছবি। পার্থক্য কি এটা আর এটার মধ্যে? তাড়াতাড়ি বলো তো ভাইয়ারা, পার্থক্যটা কি? দেখি তোমরা বলতে পারো কিনা ছবি দেখে পার্থক্যটা কি। দেখি কে বলতে পারে সবার আগে পার্থক্যটা কি, পার্থক্য কি। হ্যাঁ, পার্থক্য দেখি বলতে পারে কিনা, বলতে পারে কিনা। তা এটা আগে লিখেছো তো, শোন আমি তো দেখি নাই, কেমন করে বলবো? আমি তো বললাম থিটা কি চেঞ্জ করতে হবে বলছো। দেখি উত্তর কি বলছো। ইয়েস, এটা বড় হবে। মানে এবার বস্তুটা কি হচ্ছে খেয়াল করে দেখো, এই বস্তুটা ডাউনওয়ার্ডস আসছে। মানে আগের ক্ষেত্রে আমার লব্ধি বলটা কিন্তু এই দিকে কাজ করতেছিল, এটা লব্ধি কাজ করতেছিল, তাই বস্তুটা উপরের দিকে যাচ্ছিল। এবার কি হবে, এই বলটা ছোট হবে, এই বলটা বড় হবে, তাই লব্ধিটা এই দিকে কাজ করবে। ঠিক আছে, এই ছবিটা হচ্ছে কারেক্ট, এটা আমার কারেক্ট ছবি। তাহলে শর্তটা কি ভালো করে খেয়াল করো, এই বরাবর তলের উপরে বল আছে দুইটা, কারণ বলেছে কোনো ফ্রিকশন নাই। একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে এমজি সাইন 30। ভালো করে খেয়াল করো, তোমরা আমাকে উত্তর দাও। তাহলে উত্তর কোনটা হবে বলো তো? এই এফ এর মান ভালো করে খেয়াল করো, এখানে কি হতে পারে, এমজি সাইন 30।
ঠিক আছে, এখানে কি হবে, এই বাক্সে কি হবে? এ নাম্বার অপশন লেস দেন, বি নাম্বার অপশন লেস দেন ইকুয়াল, সি নাম্বার অপশন গ্রেটার দেন, ডি নাম্বার অপশন নন, কোনোটাই হবে না। বলো তো নিচের দিকে যদি নামতে হয় এই ফাঁকা জায়গায় কোনটা হবে? লেস দেন নাকি লেস দেন ইকুয়াল নাকি গ্রেটার দেন নাকি কোনোটাই নয়? দেখি কে উত্তর দিতে পারো তোমরা, তাড়াতাড়ি কমেন্ট করো তো কোনটা হবে, দেখি তোমরা পারো কিনা। একবারে কনসেপ্ট হতে হবে ঝকঝকা ফকফকা ক্লিয়ার। এম জি সাইন থিটাকে তুমি ছোট করবা না ভাইয়া, তুমি এফ কে ছোট করবা, এটাই হলো ঘটনা। দেখি, আচ্ছা আহনাফ রিয়াদ বলছো এ, তামান্না বলছো লেস দেন। ভাইয়া আগের ছবি দিয়ে সাইড নোট দিতে হবে, এফ লেস দেন এত। সাইড নোট দেওয়ার কি দরকার রে ভাই, তুই আরেকটা ছবি এঁকে দে। দেখি সবাই কি বলতেছো, লেস দেন, কেউ ইকুয়াল বলতেছে না, সবাই লেস দেন, সবাই লেস দেন, সবাই লেস দেন। ওহ ভেরি গুড, কেমন করে এরা আগে বুঝলো, ব্যাপারে তো ডাল মে কুছ কালা হ্যায়। তাইলে এটার উত্তর হবে এটা লেস দেন হবে। ঠিক আছে, কেন হবে আমি বুঝাই দিই, খেয়াল করো। এই বস্তুটা কিন্তু প্রথমে উপরের দিকে উঠছিল, ভালো করে খেয়াল করো, বস্তুটা উপরের দিকে উঠছিল, খেয়াল করো। এই বস্তুটা আগে এদিকে যাচ্ছিল, যেতে যেতে যদি কোনো ক্রমে লব্ধি বল শূন্য হয়ে যায় তাহলে নিউটনের প্রথম ল অনুযায়ী এও সমবেগে উপরের দিকে উঠতে থাকবে, উঠতে থাকবে, উঠতে থাকবে, উঠতে থাকবে, এরকম করে যেতেই থাকবে। তাহলে লব্ধি বল শূন্য হলে হবে না, যেটা হইতে হবে কি হইতে হবে, এই বস্তুটার এই দিকে লব্ধি বল হইতে হবে, নিচের দিকে লব্ধি বল হইতে হবে। তার মানে কি, তার মানে হচ্ছে এম জি সাইন 30 মান, এম জি সাইন 30 মান এফ এর থেকে বড় হইতে হবে, এই জিনিসটা হইতে হবে। ঠিক আছে, এম জি সাইন 30 এফ এর থেকে বড় হইতে হবে, তাইলে বস্তুটা নিচের দিকে যাবে। তাই এখানে কি হবে, উত্তর হবে লেস দেন। তাহলে এটাই অ্যাকচুয়ালি তোমার অ্যান্সার এই কোশ্চেনের জন্য, ভালো করে খেয়াল করো অ্যান্সারটা কি। তাহলে এফ এর মান লেস দেন হবে এম জি সাইন 30। তো সব মানই তো তোমার জানা, তাহলে এফ এর মান লেস দেন হবে 50 9.8 ইন্টু সাইন 30 করলে কত আসে, এফ লেস দেন, খেয়াল করো এফ লেস দেন 245 নিউটন, ভালো করে খেয়াল করো 245 নিউটনের থেকে কম যদি এই বলটার মান হয় তাহলেই বস্তুটা নিচের দিকে চলে আসবে। এখন আমি তোমাদের কাছে আসল প্রশ্ন করব ভাইয়ারা, এই বিশেষ কারণটা কি, এই বিশেষ কারণটা কি ভাইয়ারা, বিশেষ কারণটা কি জিনিস, বিশেষ কারণের উৎপত্তি কোথায়, বিশেষ কারণটা আসলো কোথা থেকে, এই প্রশ্নের উত্তর এবার তোমরা আমাকে দিবা ভাইয়ারা, যে ভাইয়ারা বিশেষ কারণটা কি। আমি বলবো, তোমরা বলবা যে এটা হতে পারে নাকি হতে পারে না। খেয়াল করো, তাহলে বিশেষ কারণ আমরা একটু শিখে নেই। বিশেষ কারণ, ঠিক আছে, বিশেষ কারণ, ঠিক আছে। এক নাম্বার বলতেছি, দড়ি ধরে অল্প বল প্রয়োগ করলাম, অল্প বল প্রয়োগ মানে দড়ি ধরে তুমি অল্প বল প্রয়োগ করলা। এ নাম্বার অপশন, এটা কি কারণ হতে পারে? বি নাম্বার অপশন, না এটা কোনো কারণ হতে পারে না। মানে ধরো আমি তো বস্তুটাকে দড়ি ধরে টানছিলাম, টানতে টানতে আমার হাত ব্যথা হয়ে গেছে, আস্তে আস্তে টানতেছি, এরকম 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 এরকম। এবার কি বস্তুটা এবার কি তাহলে নিচের দিকে যাওয়া শুরু করবে? এটা কি ইয়েস নাকি নো? তাড়াতাড়ি কমেন্ট করো তো ভাইয়ারা, এটা কি ইয়েস নাকি নো? এটা ইয়েস নাকি নো? কমেন্ট করো তো তোমরা, এটা ইয়েস নাকি নো? কমেন্ট করো তো ভাইয়ারা, দেখি পারো কিনা তোমরা। ইয়েস, আর কেউ একজন বলেছো ইয়েস, উপমা পিউ ইয়েস, সবাই ইয়েস, ওকে ফ্যান্টাস্টিক। তাহলে বস্তুটা দড়িটা আমি আস্তে টানলাম, এটা একটা কারণ হতে পারে। বিশেষ কারণ কি হতে পারে, আমি দড়িটা ধরে আস্তে আস্তে টানতেছি, মানে আমার হাত ব্যথা হয়ে গেছে, সোজা কথা। আমি কি করছি, এই এফটা কমাই দিছি। দুই নাম্বার কারণ, ভালো করে খেয়াল করো, দুই নাম্বার কারণ আমি বলতেছি ফ্রিকশন। এটা কি হতে পারে? ফ্রিকশন, ফ্রিকশন মানে কি ভাইয়ারা? ঘর্ষণ। কোনো কারণে এই মসৃণ তলে ঘর্ষণের জন্ম হয়ে গেল, মানে ঘর্ষণ জন্ম নিল, এটা কি কোনো কারণ হতে পারে? এ নাম্বার অপশন ইয়েস, বি নাম্বার অপশন নো। এবার কমেন্ট করো তো ভাইয়ারা, ঘর্ষণ কি কোনো কারণ হতে পারে নাকি হতে পারে না? দেখি তোমরা কি বলো, এই বিশেষ কারণ কি ঘর্ষণ হতে পারে নাকি হতে পারে না? ঘর্ষণ কি বিশেষ কারণ হতে পারে? দেখি তোমরা কি উত্তর দাও, দেখি কি বলছো। ভাই আমি রংপুরে একটা সপ্তাহে পড়ালেও চলবে। ও মা, এটা আবার কি কথা?
মুনতাসির মামুন উদয়, ভাইয়া আপনি রংপুরে একটা অফলাইন ব্যাচ স্টার্ট করেন, সপ্তাহে একদিন পড়ালেও চলবে। ভাইয়া আমার বাসা রাজশাহী, রাজশাহী থেকে রংপুর যাওয়া অনেক কষ্ট ভাইয়া, কোনোভাবেই সম্ভব না ভাইয়া, এটাই সমস্যা। ঠিক আছে, আচ্ছা দেখি। উদয় বলছে ইয়েস, উপমা পিউ বলছে ইয়েস, সামিমা মরিয়ম বলছে ইয়েস, তুষণ কুমার বলছে ইয়েস। এবার এদেরকে কি দিয়ে পিটাবো জানিস? এটা কি বলতো, এটা কি, এটা দিয়ে পিটাবো ওদেরকে, এটা দিয়ে একবারে মারে মাথা ফাটাই দেবো। কোনোভাবেই সম্ভব না। এখানে ফ্রিকশনের জন্য বস্তু কোনোদিন নিচে যাইতে পারবে না। ভালো করে মাথার মধ্যে ঢুকা, তোদের বেসিকের কত বড় সমস্যা ভালো করে খেয়াল কর। এটার উত্তর হচ্ছে নো। কোনোভাবেই ফ্রিকশনের জন্য এই বস্তুটা নিচের দিকে নামবে না, নামবে না, নামবে না। আবারও বলতেছি, নিচের দিকে নামবে না, নামবে না, নামবে না। এখন ক্লিয়ার করে দিই তোদের কনসেপ্ট, কেন নিচের দিকে নামবে না, তাই না? দেখ কেন নিচের দিকে নামবে না, ভালো করে খেয়াল কর। ফ্রিকশনের জন্য কোনোভাবেই নিচের দিকে নামা সম্ভব না। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, বেসিকটা খেয়াল করো। ঘটনাটা হচ্ছে এরকম, এই হচ্ছে তোমার তল, এই দেখো বস্তুটা কিন্তু উপরের দিকে উঠছিল, মানে এদিকে একটা বল ছিল এবং এই বলটা কিন্তু প্রথমত বেশি ছিল। ভালো করে খেয়াল করো, বলটা কিন্তু বেশি ছিল, আর তোমার এই mg sin থিটা এটা কম ছিল। তাহলে এদিকে দিলাম mg sin 30, এদিকে f, আর এর লম্বালম্বি জাস্ট কি আঁকাই দিলাম, mg cos 30, mg cos 30 এর উপরের দিকে ঠিক আঁকাই দিলাম, আর কোনো সমস্যা নাই। এখন দেখো বস্তুটা যাচ্ছিল কোন দিকে, প্রিভিয়াসলি বস্তুটা যাচ্ছিল এই দিকে। তাহলে বস্তুটা যদি এই দিকে যায়, তাহলে তোমরা সবাই জানো যে ঘর্ষণ বল কিন্তু কাজ করবে এদিকে। তাহলে সাপোজ এই দিকে তুমি ঘর্ষণ বলের জন্ম দিলা। এখন মজার বিষয় কি জানো, যেহেতু এই বলটা যদি তুমি ফিক্সড রেখে দাও, ভালো করে খেয়াল করো, এই বলটা যদি ফিক্সড রেখে দাও, এখানে ঘর্ষণ বলের উদ্ভব হয়ে গেছে। ঘর্ষণ বল এদিকে যদি থাকে, সে কি করতে পারে জানো, সে তোমাকে এই বস্তুটাকে থামিয়ে দিবে। খেয়াল করো, এই বস্তুটাকে থামিয়ে দিবে, ভালো করে খেয়াল করো, থামিয়ে দিবে, কিন্তু বস্তুটাকে কখনো এদিকে গতিশীল করবে না, কারণ বস্তুর গতি এদিকে হতে গেলে এই ঘর্ষণ চাচার ডাইরেকশন চেঞ্জ হয়ে এদিকে চলে আসবে। তাই বস্তুটা কোনো দিনও ঘর্ষণ বলের কারণে ডাউনওয়ার্ডস আসবে না, আসবে না, আসবে না। ঘর্ষণ বল বস্তুটাকে থামিয়ে দিতে পারে, কোনোদিন গতিশীল করবে না। ভালো করে মাথার মধ্যে ঢুকায় দাও, ঘর্ষণ বল বস্তুকে থামিয়ে দিতে পারে, কোনোদিন গতিশীল করবে না, করবে না, করবে না। তাই অনেকেই এই বিশেষ কারণটাকে ঘর্ষণ হিসাবে সংজ্ঞায়িত করেছো। টিচার খাতা দেখলে ওখানে কেটে একটা বড় জিরো দিয়ে দিবে। তাহলে মাথার মধ্যে ঢুকছে যে এই বিশেষ কারণ ঘর্ষণ হতে পারে না। তাড়াতাড়ি বলো যে ক্লিয়ার কিনা। এই বিশেষ কারণ যে ঘর্ষণ হতে পারে না, এটা তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু তাড়াতাড়ি জানাও ভাইয়ারা। ক্লিয়ার কিনা তাড়াতাড়ি জানাও, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি জানাও ক্লিয়ার কিনা, তাড়াতাড়ি বলো ক্লিয়ার কিনা। দেখি কে কি বলেছে। গতির বিপরীতে কাজ করে, কোশ্চেন শুনতে ভুল করেছিলাম। আরে আল্লাহ, কোশ্চেন শুনতে, তাড়াতাড়ি বলো এইটুকুটা ক্লিয়ার কিনা। ওকে জি ভাইয়া ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। তাহলে এইটুকুটা ক্লিয়ার। এবার আমাকে বলো আরেকটা বিশেষ কারণ আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, এটা বিশেষ কারণ হতে পারে কিনা, তাড়াতাড়ি বলো তো। বিশেষ কারণ, ঠিক আছে, বিশেষ কারণ দড়ি ছিঁড়ে গেল, দড়ি ছিঁড়ে গেল, এটা কি হতে পারে? এ নাম্বার অপশন ইয়েস, বি নাম্বার অপশন নো। দড়ি ছিঁড়ে গেল, এটা কি বিশেষ কারণ হতে পারে? আমাকে জানাও তো ভাইয়ারা, দড়ি ছিঁড়ে গেল এটা কি বিশেষ কারণ হতে পারে নাকি হতে পারে না? দড়ি ছিঁড়ে গেল এটা বিশেষ কারণ হতে পারে নাকি পারে না? বলো তো নিচে নামার রিজনটা কি হবে? আমি তো বলে দিচ্ছি ভাইয়া নিচে নামার রিজনটা। ইয়েস 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 ইয়েস, ফ্যান্টাস্টিক। তাহলে দড়ি ছিঁড়ে গেল এটাও বিশেষ কারণ হতে পারে। তাহলে এই বিশেষ কারণ হিসেবে আমরা অ্যাকচুয়ালি দুইটা কারণই বলতে পারি। ভালো করে খেয়াল করো, একটা কারণ আমরা বলতে পারি হচ্ছে কম বল প্রয়োগ, কম বল প্রয়োগ, আরেকটা হচ্ছে দড়ি ছিঁড়ে যাওয়া, আরেকটা কি হতে পারে, দড়ি ছিঁড়ে যাওয়া। এই দুইটা কারণই বিশেষ কারণ। ভালো করে খেয়াল করো, আমরা যে শর্তটা বাইর করছি, আমার শর্তটা কত? আমার শর্তটা হচ্ছে এটা, শর্তটা হচ্ছে এফ লেস দেন 245 নিউটন। খুব মজার কথা দেখো, এই একটা শর্ত কিন্তু আমার দুইটা কারণকেই স্যাটিসফাই করে। আমি যদি বলি এফ কমে যাওয়া, তার মানে এফ 245 নিউটনের থেকে কম হবে, সেটাও স্যাটিসফাই করে। আবার দড়ি ছিঁড়ে গেলে এফ কত হবে বলো? দড়ি ছিঁড়ে গেলে এফ কত হবে? দড়ি ছিঁড়ে গেলে এফ কত? 0।
এটাও কিন্তু 245 নিউটনের কম, এটাও স্যাটিসফাই করে। তাহলে বিশেষ কারণ কি হতে পারে? আমি কম বল প্রয়োগ করতেছি, 2 নাম্বার দড়িটা ছিঁড়ে গেল। কম বলও হতে পারে, দড়ি ছিঁড়েও যেতে পারে, এই দুইটা আমার বিশেষ কারণ। ক্লিয়ার? তাহলে আমরা এইটুকুটা ক্লিয়ার করে ফেললাম। এটা আমাদের 3 নাম্বার কোশ্চেন ছিল। 4 নাম্বার কোশ্চেনটা বাচ্চার মতো সহজ, এটা তোমরা সবাই পারবা। আসো এটা আমরা বুঝি। 4 নাম্বার কোশ্চেনটা ভেরি ইজি। বলতেছে প্রতিক্রিয়া বলের সাথে প্রতিক্রিয়া বলের গ্রাফ আঁকো। প্রতিক্রিয়া বলের গ্রাফ আঁকো। কি বলতেছে? প্রতিক্রিয়া বলের গ্রাফ। এটা বাচ্চাদের কোশ্চেন, ক্লাস 8-9 এর বাচ্চাদের কোশ্চেন। ঠিক আছে? তো দেখো এখান থেকে কিন্তু এই ছবিটা থেকে আমরা প্রতিক্রিয়া বল এই যে আর সমান mg cos θ 30 এটাকে তুলে আনতে পারি। ঠিক আছে? তো আমি এটাকে এরকম করে লিখলাম, r = mg cos আলফা লিখি। এই কোণটাকে আলফা দিলে এটা আলফা আসবে। তাহলে এখন ভালো করে মজা করে খেয়াল করো, এই গ্রাফটা আঁকতে হবে। এবং তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, দেখো m এর মান 50, g এর মান 9.8 cos আলফা। তার মানে এইটুকুটা তো ধ্রুব রাশি। তার মানে আলটিমেটলি তোমাকে cos আলফার গ্রাফ আঁকতে দিছে। মানে আলটিমেটলি তোমাকে কিসের গ্রাফ আঁকতে দিছে? আলটিমেটলি তোমাকে a cos আলফা এই জিনিসটার গ্রাফ আঁকতে দিয়েছে। এ তো বাচ্চারাও পারবে। cos আলফার গ্রাফ তোমরা জানো না? দেখো cos আলফার গ্রাফ এরকম হয়, খেয়াল করো। এখানে আর, এখানে যদি আলফা দাও গ্রাফ এরকম হবে। এটা তো আমরা এমনিই জানি cos আলফার গ্রাফ। দেখো cos আলফার গ্রাফ বাচ্চাকাল থেকে খেয়াল করো, এটাই তো হয়। তো এইটুকুটা গ্রাফ হবে, এইটুকুটাকে তুলে নিয়ে আসো, এই যে এটাই cos আলফার গ্রাফ। তো এইভাবে গ্রাফ আঁকলে আবার হবে না, ওখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, ভালো করে খেয়াল করো। ইনস্ট্রাকশনটা বলছে যে আলফার তোমাকে মান নিতে হবে মিনিমাম 5টা, মিনিমাম 5টি মান নিতে হবে আলফার। ঠিক আছে? এবং মানটা 15 ডিগ্রি থেকে 75 ডিগ্রির মধ্যে নেওয়াটা বেটার। তো কি করবা তোমরা পরীক্ষার হলে? দেখো ভালো করে খেয়াল করো, তোমরা একটা এরকম বাক্স নিয়ে নিবা। খেয়াল করো, একটা এরকম বাক্স নিয়ে নিবা। বাক্সের মধ্যে এখানে লিখবা আলফা, ব্র্যাকেটে লিখবা ডিগ্রিতে, এখানে লিখবা আর এর মান হচ্ছে 50 × 9.8 × cos আলফা। ঠিক আছে? দিয়ে এখানে অনেকগুলা ঘর করবা। ধরো এখানে আলফার মান তুমি একটা 15 ডিগ্রি নিলা, এরকম করে ইচ্ছা। ধরো এখানে 20 ডিগ্রি নিলা, 30 ডিগ্রি নিলা, ডট 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 ডট। এবং ভালো করে খেয়াল রাখবা, কখনোই কোনো বন্ধু বান্ধবীর সাথে যেন এই মানগুলো না মিলে। কারণ তুমি যদি কারো দেখে হুবহু এই মান বসাও, তার মানে তুমি তার কপি করছো। তাই ভুলেও এই মান বসাবা না, মান যেন ইউনিক হয়। তাই এই মানটা জাস্ট বসাবা। তাহলে কি পাবা? দেখো প্রত্যেকটা আলফা আর নিউটন এককে আর এর মান পাবা। এই মানটা জাস্ট এখানে বসাই দিবা। তাহলে আর এর ব্র্যাকেটে লিখবা নিউটন, এটার ব্র্যাকেটে লিখবা ডিগ্রি। দেখবা এই আকৃতির একটা গ্রাফ হবে। ধরো এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু। এই সিম্পল গ্রাফ। এটা তোমাদের কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা না, আমি যতদূর জানি এটা তোমরা সবাই ঠিক লিখতে পারবা। তাহলে আশা করছি এই আর নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? আর নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা আসল টপিকসে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমরা এবার আসল টপিকসে চলে যাই, যেটা ছিল ঘর্ষণ বল আছে এবং কোনভাবে বস্তুটা তুলতে সুবিধা। মানে আমি যদি জিনিসটাকে খাড়া করে দিই তাহলে কি আমার উপরে উঠতে সুবিধা হবে? তো এটা আসলে ফিজিক্স করা লাগে না, আইকিউ থেকেই উত্তর দিয়ে দেওয়া যায়। দেখো কত সোজা। তো আমিও তোমাদেরকে বুঝাই দিই। দেখো ভেরি সিম্পল জিনিস। তোমরাই আমাকে বলো তো, কিছু দিলাম না, ধরো তোমাকে কিছুই দিলাম না। ধরো একটা তল আছে এরকম, একটা তল আছে এরকম, অঙ্ক না করে বলবা। তুমি যদি উপরে উঠো কোনটাতে কষ্ট বেশি হবে? 1 নাম্বার 2 নাম্বার। কষ্ট কোনটায় বেশি? তাড়াতাড়ি কমন করো তো। কষ্ট কোথায় বেশি হবে? কোথায় বেশি হবে? তোমরা কমন সেন্স থেকে উত্তর দাও, দেখি পারো কিনা। কষ্ট কোথায় বেশি? দেখবা তোমাদের অনেকের বন্ধু বান্ধবের বাসায় সিঁড়ি থাকে এরকম খাড়া, উঠতে গিয়ে যান বাড়াই যায়। অনেকের সিঁড়ি থেকে ফ্ল্যাট, কি সুন্দর হেলতে দুলতে উঠা যায়। বলো তো এটা না এটা কোনটাতে কষ্ট বেশি হবে? 1 নাম্বার না 2 নাম্বার? তাড়াতাড়ি কমেন্ট করো তো দেখি তোমরা পারো কিনা। তাড়াতাড়ি কমেন্ট করো তো, কোনটাতে কষ্ট বেশি হয়, 1 নাম্বার নাকি 2 নাম্বার? দেখি সবাই কি কমেন্ট করছো। হ্যাঁ ইউসুফ বলেছে 1 নাম্বার, সবাই 1 নাম্বার, কি সুন্দর। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সুন্দর, ওকে ফ্যান্টাস্টিক। তাহলে আমরা কি পাইলাম? আচ্ছা ঠিক আছে চলে আসছি। আচ্ছা ওকে, তাহলে আমরা কি পেয়ে গেলাম? দেখো তো আমরা বুঝলাম এখানে কষ্ট বেশি, প্রচুর কষ্ট। ঠিক আছে, এখানে কষ্ট বেশি, এখানে কেমন হবে? কষ্ট কম। এটা কিন্তু আমরা কমন সেন্স থেকে উত্তর দিলাম। খেয়াল করো, কমন সেন্স থেকে উত্তর দিলাম।
কেননা এখানে আমাকে আসলে কাজ করতে হয় জি এর এগেনস্টে। তো জি এর যত কাছাকাছি তুমি যাবা কষ্ট তত বেশি, ঠিক আছে? ওই যে ট্রলি থাকে না, ধরো তোমাকে যদি বলি একটা ট্রলিকে এইভাবে চাও, কি জোরে বল দেওয়া লাগে, ওকে যদি তুমি একটা ফ্ল্যাট সারফেসে এরকম করে তুলে নিয়ে যাও কষ্টের পরিমাণ কম হয়। এটাই এখানে জাস্ট দিছে যে আমি যদি 30 ডিগ্রিকে 45 ডিগ্রি করি কষ্ট বা অসুবিধা বাড়বে না সুবিধা বাড়বে, এই জিনিসটাই কোশ্চেনটাতে করছে। তাহলে ভালো করে খেয়াল করো, এখানে যে এই জিনিসটা ভুল করছো ভালো করে খেয়াল করো। এখানে কিন্তু একটাতে ঘর্ষণ ধরলে অবশ্যই দুইটাতেই ঘর্ষণ ধরা লাগবে, ঠিক আছে? এই জায়গাটা ভালো করে খেয়াল করো। তাহলে কি বলছে, 30 ডিগ্রি এর জায়গায় তুমি যদি 45 ডিগ্রি কোণে আনত করো এবং ফ্রিকশন ফোর্স দিয়ে দিয়েছে, দেখো ফ্রিকশন ফোর্স দিয়ে দিয়েছে 10 নিউটন। কেমন লাগবে তোমার? কষ্ট হবে নাকি আরাম লাগবে? কষ্ট হবে নাকি আরাম লাগবে নাকি সুবিধা হবে? এইটা হচ্ছে প্রশ্ন। তো এটা তো আমি অঙ্ক না করেই বলতে পারি যে আমার কষ্ট হবে, অঙ্ক করা লাগে না এর জন্য, ঠিক আছে? ভেরি সিম্পল। তো আমি এখন দেখাই দিই তোমাদেরকে, ঠিক আছে, যে আসলে এটা কতখানি সিম্পল। ওকে, তো খেয়াল করে দেখো, আমি আবার দুইটা ছবি আঁকি। এই ধরো এই হচ্ছে 30 ডিগ্রির ছবি, এই ধরো একটা 45 ডিগ্রির ছবি। তাহলে এই শুধু 45 ডিগ্রি, এই হচ্ছে আমার 30 ডিগ্রি। এটা ভেরি সিম্পল, এটা কোনো কঠিন জিনিস না। তো এই যে ধরো বস্তু, এখানে আমার এম ভরের বস্তু ছিল, তোমাদেরকে বলছে এটা একটা ডটেড লাইন হবে, দ্যাটস এমজি। এখানেও একটা এম ভরের বস্তু আছে, এম ভরের বস্তু, এটাও একটা ডটেড লাইন হবে, দ্যাটস কল এমজি। এবার খেয়াল করে দেখো, এইখান থেকে তুমি কি করবা, দুইটারই আবার আগের মতো সুন্দর করে উপাংশ দিয়ে দিলা। এই বরাবর সাপোজ উপাংশ হয়ে গেল এমজি কস 45, তাহলে এই বরাবরও চলে আসবে এমজি সাইন 45। এইখানেও এই একই ছবিকে খালি বারবার লেখা, এমজি কস 30, এখানে লিখবা এমজি সাইন 30, এইটুকুটাও তোমরা লিখতে পারলা। এর উপরে দিলা আর, এর উপরেও তোমরা দিবা আর, কোনো সমস্যা নাই। এই বস্তুটাকে তোমার এই দিকে টানতেছো, ভালো খেয়াল করো, এফ বলে টানতেছো, এই বস্তুটাকে এফ বলে টানতেছো, আই হ্যাভ নো প্রবলেম এট অল। ভালো করে খেয়াল করো। এবার একটা জিনিস খেয়াল করো, বস্তুকে তোমাকে উপরে নিয়ে যাওয়া লাগবে, খেয়াল করো, উপরে উঠানো লাগবে। কোথায় যাবা? উপরে উঠানো লাগবে। এবার আমাকে বলো ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ভাইয়ারা তাড়াতাড়ি বলো, ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? এটাকে একটু ছোট করে দিই। ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ঘর্ষণ বল এদিকে নাকি এদিকে? আমি অপশন দেই। এই হলো ঘর্ষণ বলের 1 নাম্বার দিক, এই হলো ঘর্ষণ বলের 2 নাম্বার দিক, এই হলো ঘর্ষণ বলের 2 নাম্বার দিক। বলো তো ঘর্ষণ বল কোন বরাবর কাজ করবে, 1 না 2? তাড়াতাড়ি বলো যে ঘর্ষণ বল কোন দিক বরাবর কাজ করবে, 1 নাম্বার দিক নাকি 2 নাম্বার দিক? এটা হচ্ছে মেন বেসিক এই অঙ্কের। ঘর্ষণ বল কোন দিক বরাবর কাজ করবে, দেখি তোমরা বলতে পারো কিনা ভাইয়ারা। তাড়াতাড়ি বলো তো ঘর্ষণ বল কোন দিক বরাবর কাজ করবে, 1 নাম্বার দিক না 2 নাম্বার দিক? আচ্ছা, দেখি সবাই উত্তর দিছে 2 নাম্বার দিক। ফ্যান্টাস্টিক। তাহলে ঘর্ষণ বল কাজ করবে তুমি যেদিকে গতিশীল আছো তার ঠিক বিপরীত দিকে, কারণ ওটা এমনই একটা বল ও তোমার গতিকে বাধা দেয়। তার মানে তুমি যেহেতু উপরে উঠছো, ঘর্ষণ বল এই দিকে কাজ করবে না। ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ঘর্ষণ বল কাজ করবে এই দিকে। তাহলে ছবিটাকে সুন্দর করে যদি আঁকি, তাহলে দেখো ঘর্ষণ বলকেও এইখানে তুমি একটা তীর দিবা, কত মান? 10 নিউটন। এই যে বসাই দিলা এফ কে। তাহলে এই দুইটা বল নিচের দিকে কাজ করবে, আর এই যে তোমার লোভ দিব, এই তোমার প্রয়োগকৃত এফ বল, এইটা দিয়ে তোমাকে উপরে তুলতে হবে। মানে এটা তোমার প্রয়োগ করতে হবে, এটাই তোমার কষ্ট আসলে, ঠিক আছে? এটাই তোমার প্রয়োগ করতে হবে, এটাই তোমার এভরিথিং, এইটা তোমাকে প্রয়োগ করতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু চেনে নিয়ে যাওয়াটা বিষয় না, এখানে বিষয়টা হচ্ছে তোমাকে জাস্ট টেনে নিয়ে যাইতে হবে, এটা উপরে উঠলেই হলো। এখানেও তাই। তাহলে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? এই দিকে, এফ কে। এটার মান এখানেও 10, এটা তোমার বের করতে হবে। এটা হচ্ছে আলটিমেট গোল, আলটিমেট গেইন। তাহলে আমি যদি দুইটা ছবিতেই বাইর করি, খেয়াল করো, দেখো এই বস্তুটার জন্য এফ এর মিনিমাম মান কত হবে? এই দুইটার যোগফল। তাহলে এফ এর মান আমার প্রথম এই ছবিটার জন্য হবে, এটাকে F2 লিখলাম, এই ছবির জন্য এটাকে লিখি F1। তাহলে F1 এর মান এই দিকে কি কি আছে খেয়াল করো, দেখো আছে mg sin 30 প্লাস fk। তাহলে mg sin 30 কত? একটু আগে বাইর করছো তোমরা, 245 প্লাস 10 যোগ করলে কত হয়? 255 নিউটন। তারপরে F2 যদি তোমরা বাইর করো, খেয়াল করো এইটা এবং এইটার যোগফল। তাহলে আবার এবার mg sin 45 ডিগ্রি প্লাস 10
জাস্ট এইটুকুটা চেঞ্জ, আর কিন্তু কোনো চেঞ্জই নাই। তো এইটা যদি তোমরা হিসাব করো, তোমরা হিসাব করে দেখবা এর থেকে সামান্য বেশি আসে। তাহলে কত আসে? 356.something নিউটন। তো খুব ভালো করে তুমি দেখতে পাচ্ছ যে তুমি যদি খাড়া করে দাও তাহলে এই বলের মানটা বেশি লাগতেছে। তুমি বলতেই পারো যে F2 গ্রেটার দেন F1 হচ্ছে, তাই কি হবে? কষ্ট হবে। এটা হচ্ছে উত্তর, কষ্ট হবে। তুমি ডেল এফ বাইর করেও দেখাইতে পারো যে এটা অ্যারাউন্ড 101 নিউটন, ঠিক আছে? তো কষ্ট হবে, এটা হচ্ছে ঘটনা। তো আমি একটা অবজেকশন দিই, এখানে একটা অবজেকশন কি আছে ভালো করে খেয়াল করো। অনেক জায়গায় তোমরা খেয়াল করবা এই অঙ্কটার ক্ষেত্রে ঘর্ষণ নাই, আর এই অঙ্কর ক্ষেত্রে ঘর্ষণ নাই, এখানে ঘর্ষণ আছে, এরকম কিন্তু হয় না। ধরো একটা তল এরকম ছিল, আমি এরকম করে খাড়া করে দিলাম। আরো কেমন করে সহজে বোঝাই খেয়াল করো। একটা তল ধরে এরকম ছিল, ওকে আমি খাড়া করে দিলাম। এমন কিন্তু হবে না যে ওকে খাড়া করে দিলে ওর মধ্যে জাদুকরি ঘর্ষণ চলে আসবে। ও যদি এই অবস্থায় ঘর্ষণ থাকে তাহলে এই অবস্থায়ও থাকবে, এই অবস্থায় ঘর্ষণ নাই মানে এই অবস্থায় ঘর্ষণ নাই। এটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। তার মানে তোমাকে এখানেও ঘর্ষণ বল ইউজ করতে হবে, এখানেও ঘর্ষণ বল ইউজ করতে হবে। তুমি যদি একই ফিল্ডে দুইজনের তুলনা করো তখন না তুমি আসল উত্তরটা পাবা। খেয়াল করো, তুমি যদি একই ফিল্ডে তুলনা করো তাহলে না একই উত্তরটা পাবা, ঠিক আছে? তাই দুই জায়গায় যে ঘর্ষণ বল ইউজ করতে হবে এটা তোমরা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও ভাইয়ারা। দুই জায়গায় যে ঘর্ষণ বল ইউজ করতে হবে তোমরা কি ক্লিয়ার ভাইয়ারা? তাড়াতাড়ি বলো তো তোমরা ক্লিয়ার কিনা যে দুই জায়গায় ঘর্ষণ বল ইউজ করতে হবে, এইখানে ইউজ করতে হবে, এইখানে ইউজ করতে হবে। এবং আমাদের ফিলিংস কি? ঢাল। ম্যাথের ভাষায় যদি বলি ভালো করে খেয়াল করো, স্লোপের ডেফিনেশনই কিন্তু তাই। স্লোপ যত খাড়া কষ্ট তত বেশি, স্লোপ যত বেশি কষ্ট তত বেশি। খেয়াল করো, কষ্ট তত বেশি, তত বেশি, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাথ থেকে যদি আমরা বলি, যত বেশি খাড়া তত বেশি কষ্ট, এটাই কমন সেন্স। ওকে, আচ্ছা, তাহলে তোমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছো? ওকে, অবভিয়াসলি ক্লিয়ার। এরকমই তো উত্তর চাই। এবার আমরা লাস্ট কোশ্চেনে চলে আসি, যেটা আরো ইজি, বাচ্চাদের মতো প্রশ্ন। এবার কি বলেছে ভালো করে খেয়াল করো। এবার বলেছে যে বিশেষ কারণে, আবার বলতেছে বিশেষ কারণে। একটু আগে কিন্তু শিখাইছি যে বিশেষ কারণ ঘর্ষণ না, বিশেষ কারণে, বিশেষ কারণে দড়ির বল কমে 138 নিউটন হলো। এবার বলেছে ফ্রিকশন যে ফোর্স আছে, ফ্রিকশন ফোর্স এফ কে 7 নিউটন, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? বস্তুটা নিচের দিকে নামছে, বস্তুটি নিচের দিকে নামছে। এবার আমরা বাইর করব, তো দেখি যে টি সেকেন্ড পরে বেগ কত। তো ভেরি ইজি, আমরা জাস্ট ত্বরণ বাইর করবো, ত্বরণ বাইর করলেই বেগ পেয়ে যাবো, ঠিক আছে? তো এটা নিউটনের সেকেন্ড ল থেকে আমরা খুব ইজিলি বাইর করে ফেলতে পারবো। খেয়াল করো, একবার বাচ্চাদের মতো কোশ্চেন, এত সোজা কোশ্চেন এর আগে কখনো হয় নাই সচরাচর। তো এই একটা ধরো এম ভরের একটা বস্তু, তাহলে খাড়া নিচের দিকে এই লাইনটা ডটেড দেবা, কারণ এ মরে গেছে। তাহলে এই হলো ডটেড এম জি, নিচে খাড়া কাজ করলো। এই কোণটা কত খেয়াল করে দেখো, এই কোণটা তো 30 ডিগ্রি ছিল। তাহলে এই ছবি আমি একটু ফাস্ট আঁকতেছি কারণ তোমাদেরকে অনেকবার একে দেখাইলাম। তাহলে এই হলো এম জি কস 30, আবার এটা হলো এম জি সাইন 30। এখানে আসল খেলা আছে, ভালো করে খেয়াল করো। এবার কি বলতেছে, এই দিক বরাবর এফ আছে, ভালো করা, ধরো এফ, এটা 138 নিউটন। এবার ঘর্ষণ আছে, তাড়াতাড়ি আমাকে বলো তো ভাইয়ারা, ঘর্ষণ কোন দিকে হবে? ঘর্ষণ কোন দিকে হবে? এই 7 নিউটন ঘর্ষণ কোন দিকে হবে? এটা আমি 1 নাম্বার কেস দিলাম, 7 নিউটন 1 নাম্বার অপশন, 7 নিউটন 2 নাম্বার অপশন। তাড়াতাড়ি বলো তো কোনটা ঠিক, 1 নাম্বার নাকি 2 নাম্বার? 1 নাম্বার 2 নাম্বার। কোন দিকে ঘর্ষণ বল কাজ করবে? এটাই কিন্তু বেসিক, যে কোন দিকে ঘর্ষণ বলটা কাজ করবে। তাড়াতাড়ি বলো তো ভাইয়ারা কোন দিকে কাজ করবে? উপমা পিউ কি বলছো? 1 নাম্বার দিকে কাজ করবে। বাকিরা দেখি একবার কনসেপ্ট, নুসরাত শারমিন বলছো 2 নাম্বার দিকে কাজ করবে। বাকিরা দেখি কোন নাম্বারের দিকে কাজ করবে বলো তো? ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, 1 নাম্বার দিকে নাকি 2 নাম্বার দিকে? 99% জায়গায় এই জায়গাটায় ভুল দেখলাম আমি, ঠিক আছে? দেখি কোন জায়গায় ঘর্ষণ বল কাজ করবে। হ্যাঁ, তারপরে কাজল বলছো 2 নাম্বার দিকে, তারপরে
এফ এর মান এর চেয়ে বেশি হলেই বস্তুটি উপরে ওঠা সম্ভব, তাহলে এফ সমান এফ সাইন থিটা প্লাস এফ কে হলো কেন, না হবে কেন? তোমার প্রশ্নটা যে বুঝলাম না ভাইয়া। এফ এর মান বেশি হলে এফ সাইন থিটা প্লাস এফ কেই তো হবে। ঘর্ষণ বল যে গতির বিপরীত দিকে কাজ করবে, ওকেও তো নাকচ করতে হবে ওর, ঠিক আছে? ওকে ঘর্ষণ বলকেও নাকচ করতে হবে, নাইলে কিন্তু হবে না। আচ্ছা, এবার খেয়াল করি। আচ্ছা, আর কেউ উত্তর দিচ্ছ না যে? অনেকে 2 নাম্বার বলেছো, অনেকে 1 নাম্বার বলেছো। এটার উত্তর কিন্তু অবশ্যই 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 2 নাম্বারে। ভালো করে খেয়াল করো। কারণটা কি? এই যে কারণ, বস্তুটি নিচের দিকে নামছে। তার মানে বস্তু যদি নিচের দিকে নামে, ঘর্ষণ বল কাজ করবে তার উল্টা দিকে। তার মানে এটা উত্তর হবে না। ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? এই দিকে কাজ করবে। এটা উত্তর, এটা কারেক্ট। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ভালো করে খেয়াল করো। এই দিকে mg sin 30 আছে, এই দিকে তুমিও বল প্রয়োগ করতেছ, ঘর্ষণও তোমার সাথেই বল প্রয়োগ করতেছে, কিন্তু এই 3টা বলের মধ্যে ফাইনাল লব্ধি কাজ করতেছে এই দিকে। তাই বস্তুটা নিচের দিকে নামতেছে। ফাইনাল লব্ধি কাজ করবে নিচের দিকে, কারণ বস্তুটা নিচের দিকে নামছে। না হলে বস্তুটা নিচের দিকে নামবে না। বস্তুটা নিচের দিকে তখনই নামতেছে কারণ ফাইনাল লব্ধিটা এইদিকে কাজ করতেছে, ঠিক আছে? এই জায়গাটা বুঝতে হবে যে ফাইনাল লব্ধিটা কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে, ঠিক আছে? ফাইনাল লব্ধিটা কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি। ভালো করে খেয়াল করো। এই জিনিসটা আমরা নিউটনের 2 নম্বর সূত্র থেকে সহজে বিশ্লেষণ করতে পারি। সেকেন্ড ল বলে সামেশন এফ ইকুয়ালস টু এম এ। আমাকে তাড়াতাড়ি বলো তো তোমরা, এই এফটা কি? এ নাম্বার অপশন ইন্টারনাল ফোর্স, বি নাম্বার অপশন এক্সটার্নাল ফোর্স, সি নাম্বার অপশন বোথ, ডি নাম্বার অপশন নান। তাড়াতাড়ি বলো তো, এই এফটা আসলে কি? ইন্টারনাল ফোর্স নাকি এক্সটার্নাল ফোর্স নাকি দুইটাই? বলো তো। আচ্ছা আচ্ছা, মরিয়ম তুমি আসলে যেটা বলছো এফ গ্রেটার দেন সাইন থিটা প্লাস এফ কে, অবশ্যই ঠিক, কোনো সমস্যা নাই। আমি ন্যূনতম মানের কথা বলছি। মানে ওখানে কিসের কথা বলছে? ওখানে বলছে কোনটাতে তোমার অসুবিধা হবে, কোনটাতে সুবিধা হবে, তাই ওটা ন্যূনতম মান ধরে করেছি, ঠিক আছে? কিন্তু ওখানে গ্রেটার দেন ইকুয়াল হবে। উপরে উঠার ক্ষেত্রে বস্তুটা যদি জাস্ট ইকুয়াল হয়ে যায়, তাইলেই কিন্তু কি হয়, বস্তুটা ওই ঘর্ষণ বলটাকে ক্র্যাক করে সমবেগে চলতে পারে। লব্ধি বল যদি 0 হয়, তাহলে ক্র্যাশ করে, সামান্য বেড়ে গেলেই ক্র্যাশ করে উপরে উঠতে পারে। তাই সমান ধরে আগের অঙ্কটা করা। এবার হয়তো তুমি বুঝতে পারছো, না হলে আমাকে মেসেজ দিও, আমি ক্লিয়ারলি বুঝাই দিবনি। আচ্ছা, তাহলে সবাই উত্তর দিচ্ছে বোধ 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 বোধ। কার উত্তরই হয়নি, আন্তরিকভাবে দুঃখিত আমি। এই উত্তরটা হবে কেবলমাত্র এক্সটার্নাল ফোর্স। ইন্টারনাল ফোর্সের ক্ষেত্রে এফ সমান সামেশন এম, এফ সমান এম এ কাজ করে না। এই এফটা হচ্ছে কেবলমাত্র এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে? বাহ্যিক বল, এফটা হচ্ছে বাহ্যিক বল, সেটা ইন্টারনাল ফোর্স না। সেটা ওই বস্তুর ভিতরে যে ইন্টারনাল ফোর্স কাজ করে সেগুলা এম এ হয় না, ঠিক আছে? ওগুলা অন্য বিষয়। তাই সামেশন এফ সমান এম এ, এটা এক্সটার্নাল ফোর্সের জন্য কাজ করে, ঠিক আছে? তাই আমরা এখানে, সেজন্য তো বললাম এখানে তোমরা এফ দিবা, নাহলে সমস্যা। তাহলে এবার যদি আমি এই জিনিসটাকে কনক্লুড করি, তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম, খেয়াল করো। সামেশন এফ ইকুয়ালস টু এম এ। সামেশন এফ মানে কি? টোটাল ত্বরণ। তাহলে এই বস্তুটা নিচের দিকে নামতেছে। কোন দিকে নামতেছে? নিচের দিকে নামতেছে। তাই বড় হবে কে? এটা। তাহলে বড় হচ্ছে mg sin 30। বিয়োগ করব কাকে? উল্টা দিকে কে আছে? এইটা, এইটা। তাহলে একটা হচ্ছে আমার প্রয়োগকৃত বল, আরেকটা হচ্ছে ঘর্ষণ বল। এটা ইকুয়ালস টু এম এ। এবার যদি মানগুলা বসাই দিই, খেয়াল করো। এম এর মান হচ্ছে 50 ইন্টু 9.8 ইন্টু সাইন 30। এফ এর মান 138, এফ কে এর মান 7, 50 ইন্টু এ। তুমি খুব সহজেই এ এর মান ক্যালকুলেট করে লিখে দিতে পারো। এর মান দেখো, যোগ বিয়োগ করলে আসবে 100 ডিভাইডেড বাই 50, দ্যাট ইমপ্লাইজ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হবে ত্বরণের মান, ঠিক আছে? তার মানে কি? এই বস্তুটা নিচের দিকে, এই টান বলটা তো কম,
এই বস্তুটা এই দিকে একটা ফাইনাল সামেশন এফ পাচ্ছে, যেটার মান হচ্ছে 100 নিউটন। এই 100 নিউটন সমান আমি এম এ লিখতে পারবো। এখান থেকে আমি এর মান পাইলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ত্বরণে বস্তুটা নিচের দিকে নামবে। এখন বলতেছে টি সেকেন্ড পরে বেগ বাইর করো। তাহলে প্রথমে কি ছিল? স্থির ছিল। তাহলে স্থির অবস্থা থেকে টি সেকেন্ড পরে বেগ আমি যদি বাহির করি, তাহলে বেগ সমান আমি ইউ প্লাস এটি বলতে পারি। তাহলে আমার ইউ যেহেতু 0, আমি কি বলতে পারবো? অবশ্যই এটি, এর মান 2 হলে 2টি। এখন আমি যদি টি এর মান 3 সেকেন্ড বসাই, খেয়াল করো, তাহলে আমি খুব সহজেই বলতে পারবো ভি এর মান হবে 2 × 3, তাহলে কত আসে? 6 মিটার পার সেকেন্ড। দেখো জিনিসটা কিন্তু খুবই সিম্পল। তোমাদের এইটুকুটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এইটুকুটা ক্লিয়ার হলে আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। এইটুকুটা ক্লিয়ার কিনা ভাইয়ারা একটু কমেন্ট করো আমাকে, ঠিক আছে? একটু কমেন্ট করে জানাও যে আমি যে 6টা জিনিস তোমাদেরকে দেখালাম এইটুকুটা ক্লিয়ার কিনা, কারো কোনো জায়গায় সমস্যা আছে কিনা। শুধু একটা আপু জিজ্ঞেস করেছিল, ওটা এফ গ্রেটার দেন ইকুয়াল হবে, আসলে ওটা কোনো সমস্যা না। মানে বস্তুটা তোমার তুলার বল যদি এর থেকে বেশি হয় কোনো সমস্যা নাই। আমরা ন্যূনতম মান নিয়ে কম্পেয়ার করলাম যে আসলে 30 ডিগ্রিতে সহজ নাকি 45 ডিগ্রিতে সহজ। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। ভাইয়া দড়িটা কি উপরের দিক থেকে, মরিয়ম জিজ্ঞেস করেছো, ভাইয়া দড়িটা কি উপরের দিক থেকে গতির বিরুদ্ধে বল প্রয়োগ করছে নাকি নিচের দিক থেকে টানছে? অবশ্যই উপরের দিক থেকে টানছে। দড়িটা যদি নিচের দিক থেকে টানতো, তুমি জাস্ট ছবিটা যদি খেয়াল করো, দেখবা ছবিটা এরকম করে আঁকা আছে। খেয়াল করো, এই হলো আমার বস্তু, এরকম করে পেঁচায় এদিকে টানতেছে, তার মানে সে উপরের দিকে টানতেছে, ঠিক আছে? সে কিন্তু নিচের দিক থেকে দড়ি দিয়ে টানতেছে না, সে উপরের দিক থেকে টানতেছে। ক্লিয়ার? আচ্ছা, আর কারো কোনো সমস্যা থাকলে একটু আমাকে অ্যান্সার জিজ্ঞেস করো, আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছি। হলে সুবিধা বেশি, অবশ্যই সুবিধা বেশি। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করো প্লিজ, আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেই। আর আমার ক্লাস তোমরা ঠিকভাবে বুঝেছো কিনা আমি একটা প্রশ্ন করব তোমাদের, দেখি তোমরা উত্তর দিতে পারো কিনা। ক্লাস বুঝলে অবশ্যই উত্তর দিতে পারবা, অবশ্যই উত্তর দিতে পারবা। খেয়াল করো, দেখো এবার আমি কি করলাম, এই বস্তুটাকে 60 ডিগ্রি না, ধরো সাপোজ 70 ডিগ্রি কোণে একটা জায়গায় রাখলাম এম ভরের একটা বস্তুকে। ভালো করে খেয়াল করো, এম না, আমি বললাম ধরো 100 কেজি ভরের একটা বস্তু। তাহলে আমি তোমাদের ডায়াগ্রাম এঁকে দিব না, আর ভালো করে খেয়াল করো। তো 100 কেজি এই বস্তুর উপরে তোমাকে আমি একটা জিনিস বলে দিলাম, খেয়াল করো ভাইয়ারা, তোমাকে বলে দিলাম যে এই দিকে ঘর্ষণ বল এফ কে কাজ করছে। ভালো করে খেয়াল করো, 70 ডিগ্রি কোণে নত একটা তল আছে, ঘর্ষণ বল নিচের দিকে কাজ করতেছে। এবার আমার কাছে প্রশ্ন হচ্ছে, তোমার কি ক্যালকুলেশন করবে? এই বস্তুটা কোন দিকে যাচ্ছে, বস্তুটি কোন দিকে যাচ্ছে? তাড়াতাড়ি বলো তো ভাইয়ারা, বস্তুটা কোন দিকে যাচ্ছে? এ নাম্বার অপশন উপরে, বি নাম্বার অপশন নিচে। দেখি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হলে তোমরা ফাটাফাটি ঢাপাঢাপি বলতে পারবা। দেখি কোন দিকে যাচ্ছে। তুষণ বলছে উপরের দিকে, মরিয়ম বলছে উপরের দিকে, এফ কে এর অপোজিট দিকে। বাকিরা কি বলতেছে শুনে নেই একটু। সবাই বলতেছে কোন দিকে যাচ্ছে ভাইয়ারা? উপরের দিকে। ওহ ফ্যান্টাস্টিক, তার মানে যারা শেষ পর্যন্ত আছো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। আমার কিন্তু আর কিছু দেখার দরকার নাই। ঘর্ষণ বল এইদিকে এবং সেটা গতীয় ঘর্ষণ বল, মানে আমার বস্তু এদিকে যাচ্ছে, বস্তু এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। দ্যাটস মাই কনসেপ্ট। ক্লিয়ার? তাহলে এই বস্তুটা কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। তাহলে আমি একটু সামারি বলে দিই তোমাদেরকে, ভালো করে খেয়াল করো। আমি যদি সামারি বলি, একটু সামারিটা শুনে নাও। আজকে যা যা শিখালাম তোমাদেরকে, শিখালাম যেটা, আগে প্রথমে বস্তুটা টোটাল ডায়াগ্রাম আঁকবা। আর ডায়াগ্রামটার মধ্যে ভালো করে খেয়াল করো, ভালো করে ভুলগুলো বলে দিই। তোমরা যে ভুলটা করো, এই এমজি কস থিটা, এমজি সাইন থিটা একটা ছবিতে রেখে দাও। যে কোনো একটা এমজিকে ডটেড করবা, নাহলে এমজি সাইন থিটার কস থিটাকে ডটেড করবা, কারণ একটা বেঁচে থাকলে বাকি দুইটা বেঁচে থাকতে পারে না। ভালো করে মনে রাখো। তাই হয় এটাকে ডটেড লাইন করবা, নাহলে এটা এবং এটাকে ডটেড লাইন করবা। মনে থাকবে? আচ্ছা, তারপরে হচ্ছে তোমরা যখন ছবি আঁকবা, এখানে সচরাচর টান টি লিখলে অবশ্যই দুই দিকে দেওয়ার চেষ্টা করবা এবং একটা ফাইনাল এফ, মানে যেই বলটা প্রয়োগ করছো সেটাও দেখাবা। আমি যে ছবিটা এঁকে দিলাম, ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট হচ্ছে, বস্তুটা যখন উপরের দিকে গতিশীল হবে তখন এই জিনিসটা বড় রাখবা।
ঠিক আছে? যখন বস্তুটা নিচের দিকে গতিশীল হবে তখন এই জিনিসটা বড় রাখবা। এটা হচ্ছে 2 নাম্বার শিক্ষা, ঠিক আছে? 3 নাম্বার শিক্ষা হচ্ছে ঘর্ষণ বল যদি তুমি একটা অঙ্কে 30 ডিগ্রিতে ইউজ করো, 45 ডিগ্রিতে ইউজ করবা, 60 ডিগ্রি থাকলে ওটাতে ইউজ করবা। ঘর্ষণ বল একটা অঙ্কে যদি ইউজ করো প্রত্যেকটা কেসে ইউজ করতে হবে, একটাতে ইউজ করবা একটাতে ইউজ করবো না তা কিন্তু হবে না। ক্লিয়ার? লাস্ট পয়েন্ট, ঘর্ষণ বল কাজ করবে গতির ঠিক বিপরীত দিকে। মানে যদি বস্তুটা উপরের দিকে উঠে ঘর্ষণ বল নিচের দিকে কাজ করবে, বস্তুটা নিচের দিকে গেলে ঘর্ষণ বল উপরের দিকে কাজ করবে। কারো কোনো কনফিউশন আছে ভাইয়ারা? তোমরা কি ঠিকভাবে বুঝতে পারছো? আমাকে জানাও তোমরা ঠিকভাবে বুঝতে পেরেছো নাকি, আমাকে একটু ভালো করে জানাও, ফলো করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে তোমরা ঠিকভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে? তোমাদের ক্লাসটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাও। আর কোনো জিনিস যদি 1 নম্বর শিক্ষা ক্লিয়ার না, 1 নাম্বার শিক্ষা ক্লিয়ার না, আচ্ছা মরিয়ম তোমাকে আমি 1 নাম্বার শিক্ষাটা ক্লিয়ার করে দিচ্ছি ভাইয়ারা। আর তোমাদের আমার ক্লাসটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাও ভাইয়ারা, ঠিক আছে? খারাপ লাগলেও জানাও, ভালো লাগলেও জানাও, ক্লিয়ার হয়েছে কিনা। আমি 1 নাম্বারটা মরিয়মকে একটু ক্লিয়ার করে দিই। দেখো আমি যেই 1 নাম্বার জিনিসটা তোমাদেরকে বোঝাইলাম, কোথায় ক্লিয়ার করবো আমি এখানেই ক্লিয়ার করে দিই, ভালো করে খেয়াল করো। 1 নম্বরে আমি যেই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করলাম, ভালো করে বোঝো, অনেকেই বুঝতে পারেনি যেহেতু বললা, এই যে এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হলো এটা আমার ফ্যাক্ট না, আমি এইখানে এমজি কেও দিব, এমজি কে ভেঙেও লিখবো, তাহলে আমার কিন্তু বলের মান বেড়ে গেল। এত বড় আমার বল না, এতগুলা বল আমার নাই, আমার কাছে এতগুলা বল নাই, আমি এটাও লিখবো এটাও লিখবো, তা কিন্তু হলো না। এই এমজি মরে গিয়ে এই দুইটা বলের জন্ম দিয়েছে, তাই এমজি কে তখন আর লেখা যাবে না। এমজি কে কি করতে হবে? ডটেড লাইন দিতে হবে, এরকম ডট 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 ডট, এই হবে আমার এমজি। ভালো করে খেয়াল করো। আর এর ঠিক অপোজিটে আর থাকবে। ভেরি গুড, ঠিক আছে? তারপরে বিষয়টা হচ্ছে আমার এই জিনিসটাকে একটা দড়ি দিয়ে বাঁধা আছে, এই ধরো আমার দড়ি, ঠিক আছে? তো দড়ির মধ্যে দড়িটাকে তো আমার একটা জিনিস দিয়ে টানতে হচ্ছে, একটা বল প্রয়োগ করতে হচ্ছে। তাহলে এটা যদি আমার হাত হয়, এটা যদি আমার হাত হয়, এইটা হবে আমার বল। এই বলটা এই দড়িতে এই দিকে একটা টান সৃষ্টি করবে, তাহলে এই হবে আমার একটা টান, এবং এই বস্তুটাও আমার হাতকে ওর দিকে টানবে, তাই এটা হবে আরেকমুখী টান। এটাই বললাম তোমাদেরকে, হয় এই পুরা ছবিটা আঁকতে হবে আগে, তারপরে এইটুকুটা কেটে তুমি আঁকতে পারবা। খেয়াল করো, এইটুকুটাকে আরেকটা ছবি হিসাবে আঁকতে পারবা। মানে প্রথমে এইটা দিবা, তারপরে বলবা শুধুমাত্র এই বস্তুটার জন্য যদি আমি ছবিটা আঁকি, ভালো করে খেয়াল করো, আমি যদি শুধু এই বস্তুটার জন্য ছবি আঁকি, অনলি বস্তুর জন্য, অনলি এম বস্তুটির জন্য, তখন তুমি ছবিটাতে জাস্ট এখানে এটা লিখলা, এখানে 30 ডিগ্রি দিলা, এটাকে একটা ডটেড লাইন অবশ্যই দিবা, এমজি এখানে লিখে দিলা, এটাও 30, এমজি কস 30, এদিকে লিখে দিলা এমজি সাইন 30, এখানে লিখে দিলা আর, এইখানে তখন তুমি হাফ টি দিয়ে লিখে দাও। মানে কি, এই বস্তুটার পার্টে এইটুকুটাও আছে। মানে আমরা ওই যে পুলির অঙ্ক করতাম না, ঘাচ ঘাচ করে কেটে দিতাম, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতাম, এই ছবিটার এই পার্টটা এখানে, কমপ্লিট পিকচার এটা না। এই জিনিসটা তোমাকে ক্লিয়ার করতে হবে, না হলে নিউটনের 3rd ল অপূর্ণ থেকে যাবে। তাই এটাই বললাম যে প্রথমে পুরো পিকচারটা আঁকবা, তারপরে এই অংশটাকে কেটে এখানে করবা। তাহলে আশা করছি যে প্রশ্ন করেছিলাম মরিয়ম, তুমি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে আপু তুমি আমাকে বলো তুমি ক্লিয়ার কিনা, আপু তুমি আমাকে বলো ক্লিয়ার কিনা, মরিয়ম তুমি ক্লিয়ার কিনা, যে প্রশ্নটা করেছিলাম মরিয়ম তুমি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। থ্যাংক ইউ ভাইয়া, অনেক ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে অসংখ্য ধন্যবাদ তোমাদের। ইনশাল্লাহ আর কোনো প্রশ্ন নাই, সব প্রশ্নের উত্তর দিয়েছি। আরও কোনো প্রশ্ন থাকলে আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? আর আমার ক্লাস ভালো লাগলে দেরি না করে, কেবল 7টা ক্লাস হয়েছে, মাস্টার কোর্সে জয়েন করে নাও, ইনশাল্লাহ লস হবে না তোমাদের। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।